জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে অবশ্যই বায়োলজির উপর জোর দিতে হবে, কারণ এই বায়োলজিতে 44 নম্বর। আর এই 44 নম্বর পাওয়ার জন্য জীববিজ্ঞানের যত সহজ সহজ অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোতে পারদর্শিতা অর্জন করতে হবে। আর সব থেকে সহজ অধ্যায়গুলোর মধ্যে একটা অধ্যায় হচ্ছে কোষ বিভাজন। কিন্তু এটা যতটাই সহজ তার থেকে বেশি বেশি কনফিউজিং একটা অধ্যায়। যেমন জনন কোষ এবং জননাঙ্গ সৃষ্টি দুইটা আলাদা বিভাজনের মাধ্যমে হয়। জনন কোষ সৃষ্টির কাজ করে এক বিভাজন, আর জনন কোষের বৃদ্ধির কাজটা করে অন্য একটা বিভাজন। ক্রোমোজোম গুলো ক্রমাগত খাঁচো ও মোটা মোটা যখন হয় তখন আমরা বুঝতে পারি যে সেটা মেটাফেজ ধাপে হচ্ছে, কারণ মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো অনেক মোটা হয়ে থাকে। কিন্তু এই প্রশ্নের উত্তর হবে প্রোফেজ ধাপ 80 নম্বরের মধ্যে, যেখানে 44 মার্কই আসে জীববিজ্ঞান থেকে, সেখানে মাত্র 4 মার্ক আসবে বাংলা থেকে। আর এই বাংলাটা নিয়েই তোমাদের মধ্যে হাজারো চিন্তার বিষয় যে বাংলায় আমি 4 মার্ক কিভাবে পাই। তোমার বাংলাতে পড়া উচিত কবি পরিচিতি। এখন কবি পরিচিতি তুমি কি শুধুমাত্র বইয়ের কবি পরিচিতি গুলো পড়বা নাকি সব পড়বা? ইভেন এই প্রশ্নটাও আসে যে আমার কি গদ্য পদ্যের রিডিং করতে হবে। উত্তর হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি জাবিডি ভর্তি প্রস্তুতি স্পেশাল ফার্মাসিস্ট 2.0 ব্যাচের প্রথম ক্লাসে। স্টুডেন্টস, লাস্ট চ্যাপ্টার এসএলস এর মোস্ট ওয়ান্টেড তিনটা ব্যাচের একটি ব্যাচ হচ্ছে এই ফার্মাসিস্ট ব্যাচ। আর সব থেকে জনপ্রিয় ব্যাচ হচ্ছে দ্য লাস্ট বার্ড, যেটা এগ্রিকালচার স্পেশাল ব্যাচ হয়ে থাকে, এবং প্রতি বছরই সেই ব্যাচ থেকে 100-200 করে স্টুডেন্ট চান্স পাচ্ছে। আর এখন পর্যন্ত আমাদের এগ্রি ব্যাচ থেকেই সব থেকে বেশি স্টুডেন্ট বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। প্রতি বছর বিভিন্ন এক্সাম ব্যাচ এবং মডেল টেস্ট ব্যাচের পাশাপাশি আমরা কন্টিনিউয়াসলি এগ্রি ব্যাচও চালিয়ে গেছিলাম, কিন্তু ফার্মাসিস্ট ব্যাচটা আমরা 2021-22-এ সর্বশেষ চালু করেছিলাম, মানে একটা ব্যাচই চালু করেছিলাম ফার্মাসিস্ট ব্যাচ। আর সেই ব্যাচের আইকিউ ক্লাসগুলো এখনো কিন্তু ইউটিউবে জনপ্রিয়। জাবিডির আইকিউ লিখে সার্চ করলে কিন্তু আমাদের ব্যাচের আইকিউ ক্লাসগুলো চলে আসে। ইভেন তোমরা অনেকেই যারা এই ক্লাসটা করছো তারা আইকিউ ক্লাসগুলো করেছো, তো সেই আইকিউ ক্লাসগুলো আমাদের ফার্মাসিস্ট 1.0 ব্যাচের ক্লাস। আর এখন তোমাদের সামনে নিয়ে এসেছি ফার্মাসিস্ট 2.0 ব্যাচ। এই ব্যাচের প্রথম লেকচারে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র ও বাংলা বিষয়ের কোষ বিভাজন এবং কবি ও পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই যে আজকের পুরো ক্লাসটাতে আমরা এই দুইটা টপিকের কি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা কিভাবে আলোচনা করা করবো। প্রথমত ফার্মাসিস্ট 1.0 ব্যাচের মতো এই ব্যাচেও আমরা কোষ বিভাজন অধ্যায় থেকে শুরু করছি। মূলত আমি আমার প্রত্যেকটা ব্যাচের মধ্যে কোষ বিভাজন অধ্যায় দিয়ে শুরু করি, কারণ এই অধ্যায়টা ছোট থাকে, পড়তে সুবিধা হয়, সবার ভয় লাগে না। বড় বড় অধ্যায় যেগুলো সেগুলো আমরা মাঝামাঝি সময়ে দেই, কারণ একটা গ্যাপ টাইম দিয়ে সেই অধ্যায়গুলো আমরা শেষ করার চেষ্টা করি। সেজন্য আমাদের আজকে ক্লাসের প্রথম বিষয় হচ্ছে কোষ বিভাজন। তারপর আমরা বাংলা বিষয়ের কবি পরিচিতি পড়বো, পাঠ পরিচিতি পড়বো। কেন কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি পড়বো তোমরা ইন্ট্রোতে দেখতেই পাচ্ছ যে বাংলা সাবজেক্টটাকে নিয়ে তোমরা খুব ভয় পাও, অথচ বাংলা সাবজেক্টে মাত্র 4 মার্ক। এই 4 মার্ক নিশ্চিত করতে গিয়ে তোমরা 44 মার্ক 24 মার্ক হারিয়ে ফেলো, ওইখানে গুরুত্ব দিতে পারো না। কিন্তু আমি বলছি তোমাদের এই 4 মার্ক নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ। এই 4 মার্ক তোমাদের হুবহু কমন পড়বে। আর কমন না পড়লেও তোমরা সঠিকভাবে উত্তর করতে পারবে। সেভাবে আমি প্রত্যেকটা ক্লাস সাজিয়েছি। সাজেশন এবং প্রশ্ন বিশ্লেষণ তো বুঝতেই পারছো যে আমরা যখন ক্লাসটা করাবো তখনই সাজেশন পেয়ে যাবা। যেহেতু এটা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য, সেজন্য কি টাইপের কোশ্চেন আসবে কি আসবে না সেভাবেই তো আমরা ক্লাসটা সাজাবো, তাই না? কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে জেইউডি এর জন্য যদি তুমি বায়োলজিটা ভালো করে পড়তে পারো তাহলে সবগুলা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। কারণ আধ্যাত্মিক লেভেলের কোশ্চেন কেবলমাত্র জাহাঙ্গীরনগর ডি ইউনিটি করে থাকে, আর বাকি সব বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ে থাকে। তাহলে তুমি যদি এই আধ্যাত্মিক লেভেলের কোশ্চেন গুলো উত্তর করতে পারো যেগুলো একটু কঠিন হয়ে থাকে, তাহলে তোমার জন্য সেই স্ট্যান্ডার্ড বা সাধারণ কোশ্চেন যেগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হয় সেগুলোতে উত্তর করা খুব কঠিন কিছুই হবে না, কারণ সেগুলো তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কোর্সের মধ্যে তুমি কেমিস্ট্রি এবং বায়োলজি শিখতে পারলে সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার কেমিস্ট্রি এবং বায়োলজি কমপ্লিট। তারপর ক্লাস ভিত্তিক আমরা একটা পরীক্ষা নেব, এর মাধ্যমে আমাদের এই লেকচারটা কমপ্লিট হবে। ওকে, তো শুরু করা যাক। আমরা প্রথমে কোষ বিভাজন নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে কোষ বিভাজন অধ্যায় থেকে কি ধরনের কোশ্চেন ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত এসেছে সেটা একটু জেনে নেওয়া যাক। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেখানে আবিষ্কারের সাল আসে না, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউডি তে সাল আসে। আবিষ্কারকের নাম এটা প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসে, তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফাদার অফ আসে। কি আসে? ফাদার অফ। ফাদার অফ মানে কি? ওইটার জনককে, বায়োলজির জনককে, কেমিস্ট্রির জনককে, গুণগত রসায়নের জনককে। এই ধরনের কোশ্চেন গুলা আসে কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে বেশি বেশি আসে। তাই বলে তোমাকে সব সাল পড়তে হবে, সব বিজ্ঞানীর নাম পড়তে হবে এমনটা না। কি কি পড়বা, কি কি শিখবা সেটার জন্য তো আমি আছি, আমি তোমাদেরকে বলে দেবো, সেই অনুযায়ী শুধু পড়বা। কোষ বিভাজনের প্রকারভেদ আসবে, ইন্টারফেস ও মাইটোসিসের দশা, আর হচ্ছে মাইটোসিস ও মিওসিসের গুরুত্ব। এই মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব আর ইন্টারফেস এবং মাইটোসিসের দশা, এই দুইটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে মিওসিস বিভাজন যেটা আছে সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ধরে নাও কোষ বিভাজন থেকে যদি দুইটা প্রশ্ন আসে,
দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন মিওসিস বিভাজন থেকেই থাকবে, মিওসিস বিভাজনের প্রোফেজ এক থেকে থাকবে। তাহলে বুঝে নাও কতটা গুরুত্বপূর্ণ। তুমি যখন বইটা রিভিশন করবা তখন এই টপিকগুলো ভালো করে করবা। এখন বইটা তুমি রিভিশন করবা কিভাবে, তার আগে তো তোমাকে বই দাগাতে হবে, পুরো অধ্যায়টা বুঝতে হবে। আমি এখন তোমাকে যেভাবে পুরো অধ্যায়টা পড়াবো সে অনুযায়ী তোমার বইটাকে দেখাবো, কিন্তু এখন না। এখন তুমি শুধু তোমার টেবিলের সামনে একটা খাতা রাখো, খাতার মধ্যে যেগুলো নোট করা প্রয়োজন ক্লাস থেকে সেগুলো নোট করো। তারপর ক্লাসের পিডিএফ ম্যাটেরিয়ালটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে বইটাকে সুন্দর করে আঁকাবা। আর আঁকানোর সময় অবশ্যই ভিন্ন কালার ইউজ করবা। যেটা গুরুত্বপূর্ণ টপিক সেটা এক কালারে, যেটা কম গুরুত্ব সেটা আরেক কালারে, যেটা একদম ভুলে যাও সেটা লাল কালারে দাগাবা, দাগিয়ে দাগিয়ে পড়বে। ওকে, কোষ বিভাজন শুরু করার আগে আমরা একটু ওয়ার্ম আপ করবো। হ্যাঁ, একটু ওয়ার্ম আপ তো করাই উচিত। কোষ বিভাজন আসলে কি এটা জানার পূর্বে আমাকে এটা বল, কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, তাই না? কোষ হচ্ছে কি গঠন ও কাজের একক। কার গঠন ও কাজের একক? জীবদেহ। এর মানে আমি তুমি এখন পর্যন্ত যত জীব তৈরি হয়েছে তারা শুধুমাত্র একটা কোষ থেকে, কয়টা, একটি কোষ থেকেই তৈরি হয়েছে। তুমি এখন একটা বাড়ির কথা চিন্তা করো, চিন্তা করে আমাকে বলো একটা বাড়ি তৈরি করার জন্য তোমার কি কি প্রয়োজন হবে। ইট লাগবে, সিমেন্ট লাগবে, কিন্তু তুমি একটা পূর্ণাঙ্গ বাড়ি যে দেখতে পাও সেটা কি শুরুতেই দেখতে পাচ্ছ? সেই বাড়ির ভিত্তি স্থাপন করার জন্য প্রথমে ইট দিতে হয়, তারপর এই ইটের উপর আবার ইট, এই ইটের উপর আবার ইট, আবার 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 এভাবে দিয়ে একটা পূর্ণাঙ্গ বাড়ি তৈরি হয়। তাহলে বাড়ির ক্ষুদ্রতম একক কি? একটা ইট। সেম ভাবে জীবদেহ গঠন এবং কাজের একক হচ্ছে কি একটা কোষ। এখন এই যে এই ইটটাকে তুমি তৈরি করছো, এই ইটের পরে আরেকটা ইট তৈরি করছো, মাঝখানে একটা বিভাজন হচ্ছে না? সেই বিভাজনটা কি হয় হচ্ছে সিমেন্টের মাধ্যমে হচ্ছে। সিমেন্ট দেওয়ার পর আরেকটা ইট দিচ্ছ, তারপর আবার সিমেন্ট দিয়ে আরেকটা ইট দিচ্ছ, এভাবে কি এই ইট গুলাকে জোড়া লাগিয়ে একটা বাড়ি তৈরি করছো। কোষের বিভাজনটাও ঠিক তেমন। কোষ যদি বিভাজিত না হতো তাহলে কি আমাদের দেহ এভাবে গঠন হতো না। এখন বলবা আপনি কোষের সাথে সিমেন্টটাকে কিভাবে অ্যাড করলেন। কোষ বিভাজনের ক্ষেত্রে তুমি কোষ চক্র যখন দেখবা তখন বুঝতে পারবা সিমেন্টটাকে কিভাবে অ্যাড করলাম। দুইটা বিভাজনের পূর্বে অ্যামফেজ, মাঝখানে কি থাকে ইন্টারফেস, আবার কি থাকে অ্যামফেজ থাকে। যারা ইন্টারে ভালো করে পড়ছো তারা জানো যে অ্যামফেজটা কি। অ্যামফেজ কোনটা? যেখানে মাইটোসিস বিভাজন হয়, তার মাঝখানে কি থাকে ইন্টারফেস থাকে, তারপর আবার কি অ্যামফেজ হয়। এটা হচ্ছে কোষ চক্র। তাহলে দুইটা বিভাজনের মাঝখানে কি থাকছে ইন্টারফেস থাকছে। এই ইন্টারফেসে কি হয় প্রস্তুতি পর্যায়ে হয়। সেম ভাবে দেখো একটা ইটকে যখন আমি রাখতেছি সেই ইটটা হচ্ছে মাইটোসিস বিভাজন ধরে নাও। এই ইটের মাঝখানে আমি কি রাখতেছি সিমেন্ট রাখতেছি, প্রস্তুত করতেছি। কি জন্য প্রস্তুত করতেছি? কারণ এটার উপর আমি আরেকটা বিভাজন করাবো, আরেকটা ইট রাখবো। এই যে আরেকটা ইট রাখলাম। তাহলে বুঝতে পারছো এটা কি ইন্টারফেস হচ্ছে প্রস্তুতি পর্যায়। কিসের প্রস্তুতি নিচ্ছে? আরেকটা বিভাজন তৈরি করার জন্য বা আরেকটা বিভাজন হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এভাবে একের পর এক বিভাজন হতে হতে আমাদের জীবদেহটা গঠন হয়। এটা শুধুমাত্র মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে এমন তো না, মিওসিস বিভাজনের ক্ষেত্রেও সেম হয়। মিওসিস বিভাজনের ক্ষেত্রে কি থাকে? দুইটা মিওসিস থাকে, একটা মিওসিস এক থাকে, একটা মিওসিস দুই থাকে। আর মাঝখানে যে বিভাজন, এই দুটো বিভাজনের মাঝখানে যে সময়টা সেটা হয় ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিসটা কি সেখানে সিমেন্ট হিসেবে থাকে। এটা হচ্ছে আমাদের কোষ বিভাজনের ওয়ার্ম আপ কনসেপ্ট। কোষ কি? কোষ হচ্ছে জীবদেহ এবং গঠনের একক। কোষের বিভাজন কেন হয়? কোষের বিভাজন না হলে ক্ষুদ্র কোষ থেকে জীবদেহের ক্ষুদ্রতম এককও কিন্তু কোষ। তাহলে এই ক্ষুদ্র কোষটা থেকে বিশাল দেহী জীবদেহ গঠন হতো না। মানুষ থেকে শুরু করে বিশাল দেহী বটগাছ পর্যন্ত সবাইকে এই ক্ষুদ্র একটা মাত্র কোষ থেকেই সৃষ্ট হয়েছে। তাহলে ওয়ার্ম আপ শেষ, এখন আমরা মূল ক্লাসে চলে যাব। এতক্ষণে তো বুঝে যাওয়ার কথা কোষ বিভাজন কাকে বলে। আমরা কি করেছিলাম? একটা ইট থেকে আরেকটা ইট রাখছিলাম, এভাবে একের পর এক করে গেছি না। এই কোষ বিভাজনটাও এরকম, যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুইটা কোষ বা চারটা কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? কোষ বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে। এই যে যে প্রক্রিয়ায় জীব কোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। অনেকেই আবার বলে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, এটা কি কোষ বিভাজন বলে? এটা বললে ভুল হয়ে যাবে। কারণ একটি থেকে দুটি, দুটি থেকে চারটি যদি বলো তাহলে শুধুমাত্র তুমি মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে আটকে আছো। মিওসিস কোষ বিভাজনটা কিন্তু আসে নাই। কোষ বিভাজন কত প্রকার? তিন প্রকার না? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিসে কোনো প্রকার জটিল মাধ্যম ছাড়া সরাসরি সেটা দুইটা অপত্য কোষ মানে ডটার সেল তৈরি করে। আর মাইটোসিসে একটা থেকে দুইটা হয়, আবার সেই দুইটা থেকে আবার কি চারটা হয়। এখানে দুই, এখানে দুই, মানে দুইটার মধ্যে কি এই দুইটাকে যদি ভাঙো তাহলে কি এক যোগ এক হয় না? এই এক থেকে আরো দুইটা কোষ, আর এই এক থেকে আরো দুইটা কোষ, কয়টা হয়েছে? চারটা কোষ হয়েছে। তাহলে কি দুইটা থেকে চারটা হলো না? এটাই কিন্তু বোঝাচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে কি হয়? মিওসিসের ক্ষেত্রে একটা থেকে চারটা, চারটা থেকে 16টা, এভাবে কোষ বিভাজিত হয়। তাহলে তুমি যদি বলো যে প্রক্রিয়ায় জীব কোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে, তাহলে তোমার উত্তরটা ভুল হবে। কারণ উত্তর কি হবে? একটি থেকে দুটি বা চারটি। দুটি কখন হয়? মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে হয়। চারটি কখন হয়? মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে হয়। ক্লিয়ার? তাহলে সংজ্ঞাটা কিন্তু খেয়াল রাখবা। এগুলো থাকে কোথায়? নিচে কোনটা সঠিক, নিচে কোন তথ্যটি ভুল, এরকম প্রশ্নের ক্ষেত্রে কিন্তু
এগুলো থাকবে। এখন দেখো, সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন কে? এই মহাবিশ্বে যা কিছু আছে কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমেই এসেছে। হুট করে কোনো কিছু চলে আসে না। আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে পৃথিবীতে মানুষ আনবে, সেজন্য মানুষ তৈরি করছে। মানুষের আগে ডাইনোসররা ছিল, যে কারণে বিগ ব্যাং এর মাধ্যমে পৃথিবীটাকে আবাসস্থল তৈরি করেছে কে? আল্লাহ তাআলা। একটা প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। তারপর তুমি যদি চিন্তা করো অভিকর্ষ ত্বরণের কথা, যদি নিউটনের মাথার মধ্যে আপেলটা না পড়তো, নিউটন কি তখন চিন্তা করতো আপেলটা কেন আমার মাথায় পড়লো, উপরের দিকে কেন গেল না? আর এই চিন্তা যদি সে না করতো, তাহলে অভিকর্ষ ত্বরণও কি আবিষ্কৃত হতো না? সেম ভাবে কোষ বিভাজনটা তো কেউ না কেউ দেখছে, না হলে তো সেটা আসতো না। এই কোষ বিভাজনটা সর্বপ্রথম দেখেছে অল্টার ফ্লেমিং। কোথায় দেখেছে? সামুদ্রিক স্যালামান্ডার কোষে দেখেছে। এখন এখান থেকে তোমার তিনটা প্রশ্ন আসতে পারে। সর্বপ্রথম কোষ বিভাজন কে লক্ষ্য করেছেন? অল্টার ফ্লেমিং সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তারপরের প্রশ্নটা এরকম হতে পারে, অল্টার ফ্লেমিং সর্বপ্রথম কোন প্রাণীর মধ্যে কোষ বিভাজন লক্ষ্য করে? আবার এরকম হতে পারে, সর্বপ্রথম কোন প্রাণীর মধ্যে কোষ বিভাজন পরিলক্ষিত হয়? কোশ্চেন দুইটা সেম, আনসারও সেম হবে। সেটা কি হবে? সামুদ্রিক স্যালামান্ডার কোষে। এটা যদি সাধারণ কোনো ভার্সিটি হতো, তাহলে অপশনের মধ্যে সামুদ্রিক স্যালামান্ডারই থাকতো। কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ক্ষেত্রে অপশনে সামুদ্রিক স্যালামান্ডার থাকবে না। তাহলে থাকবে কি? টিটারাস ম্যাকিউলোজা। এটা কি সামুদ্রিক স্যালামান্ডারের বৈজ্ঞানিক নাম। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামকে খুব বেশি পছন্দ করে। তারা অপশনের মধ্যে বৈজ্ঞানিক নাম দিতে পারে, আবার সরাসরি তোমাকে 3 নম্বর প্রশ্ন যেটা বললাম সেটা করতে পারে, যে সামুদ্রিক স্যালামান্ডারের বৈজ্ঞানিক নাম কোনটা, বা নিচের কোনটি সামুদ্রিক স্যালামান্ডারের বৈজ্ঞানিক নাম? উত্তর কি হবে? টিটারাস ম্যাকুলোসা। এখন এই জায়গার মধ্যে একটা কনফিউশন ক্লিয়ার করার প্রয়োজন আছে। সেই কনফিউশনটা হচ্ছে, যেহেতু কোষ বিভাজন সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছে অল্টার ফ্লেমিং, মানে তার মাধ্যমে পরিলক্ষিত হয়, তাহলে কোষটা তো সেই আবিষ্কার করছে, তাই না? এটা অনেকেই ভেবে ফেলে, যেটা একদম ভুল। জীবকোষ আবিষ্কার, জীবকোষের নামকরণ একজন ব্যক্তি করছে, সেটা হচ্ছে রবার্ট হুক। কোষ আবিষ্কার আর নামকরণ কে করেছে? রবার্ট হুক করেছে। কিভাবে করছিল? তোমাদের কোষ আবিষ্কারের গল্পের কথাটা মনে আছে? রবার্ট হুক একটা বোতলের সিপি নিয়ে সেটার প্রস্থচ্ছেদ করে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করছিল। তখন সে ক্ষুদ্র ক্ষুদ্র কুঠুরি বা প্রকোষ্ঠের মতো দেখতে পারে। আর কুঠুরি বা প্রকোষ্ঠ এগুলো এক একটা কি সেল। সেলটা কি, যে আমরা জেলখানা বলি না, বড় একটা জেলখানার মধ্যে বিভিন্ন ছোট ছোট ঘর থাকে, সেগুলোর মধ্যে আসামি থাকে। তাহলে সে কি আসামির কুঠুরি, যেটা এই কুঠুরি থেকে এই সেল নামকরণটা করেছে কে? এই রবার্ট হুক। অল্টার ফ্লেমিংও একটা নামকরণ করছেন, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। কোন কোষ বিভাজন বাবা? মাইটোসিস কোষ বিভাজন। এখানে আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। এই কথাটা বলেছে কে? রুডলফ বিরশাও বলেছে। এই জায়গায় কি কনফিউশন হওয়ার কোনো সুযোগ আছে? তুমি হয়তো বলতে পারো, রবার্ট হুক যেহেতু কোষ আবিষ্কার করেছে, সে কোষ বিভাজন কেন আবিষ্কার করতে পারে নাই? কারণ সে কোষটা আবিষ্কার করছে কোত্থেকে? একটা বোতলের সিপি থেকে আবিষ্কার করছে, মানে বোতলের মুখ থেকে আবিষ্কার করেছে। সেটা কি কোনো জীব? সেটা তো কোনো জীব না। তুমি যদি একটা বোতলকে বাঁকিয়ে ফেলো, একটা জড় বস্তুকে কেটে টুকরো টুকরো করে ফেলো, সেটা কি আর বিভাজনের মাধ্যমে সেরে উঠবে? কখনোই সেরে উঠবে না। সেটা আজীবন সেরকম অবস্থায় থাকবে। কিন্তু তুমি যখন একটা জীবন্ত গাছের মধ্যে কোড়াল দিয়ে কোপ দিবা, কিছুদিন পরে সেটা কিন্তু সেরে যাবে। সেই জায়গাটা, সেই ক্ষতস্থানটা সেরে যাবে। কেন সেরে যাবে? কারণ সেখানে কোষ বিভাজন হয়। মানুষের কথাই চিন্তা করো না, যখন মানুষের হাত কেটে যায়, তখন সেখানে অনুচক্রিকা কি করে? একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। যে গ্রোথ ফ্যাক্টরের উদ্দীপনার কারণে, ইশারার কারণে কাটা স্থানের আশেপাশে যত কোষ আছে, সেই কোষগুলো বিভাজিত হওয়া শুরু করে। বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয়, এবং সেই ক্ষতস্থানটাকে জমাট বাঁধিয়ে দেয়, ক্ষতস্থানটাকে সারিয়ে দেয়। তাহলে কি কোষ থেকে কোষের সৃষ্টি হচ্ছে? আর এটা কেবল কাদের পক্ষে সম্ভব? জীবের পক্ষেই সম্ভব। তাহলে এটা কে বলেছে? রুডলফ বিরশাও বলেছে। ক্লিয়ার? ওকে। এখন আসে কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন কত প্রকার? ক্লাসের শুরুতেই বলে ফেলেছিলাম 3 প্রকার। 3 প্রকারের মধ্যে কি কি আছে সেটাও তোমরা জানো। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। যাদের আলাদা করে নাম আছে, অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, আর মিওসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কেন কোষ বিভাজন বলতো? কারণ মিওসিস কোষ বিভাজনে একটা থেকে 4টা অপত্য কোষের সৃষ্টি হয়, যেখানে সেই 4টা অপত্য কোষের মধ্যে প্রথম যে মাতৃকোষটা যে থাকে, সেই মাতৃকোষের যে সমগুণ সম্পন্ন ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোম গুলো কি এখানে অর্ধেক সংখ্যক হয়ে যায়, সমগুণ সম্পন্ন থাকে না। আর মাইটোসিস কোষ বিভাজনটা সমীকরণিক কোষ বিভাজন কেন? কারণ এখানে একটি থেকে দুইটা হয়, একদম সমগুণ সম্পন্ন দুইটা অপত্য কোষের সৃষ্টি। আর অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এটা তো সরাসরি একটা থেকে দুইটায় পরিণত হয়ে যায়, যেখানে এটা একটা জটিল প্রক্রিয়ায় পরিণত হয়, এটাও একটা জটিল প্রক্রিয়ায় পরিণত হয়। আর যেহেতু এখানে প্রত্যক্ষ আছে, পরোক্ষ কিছু একটা আছে, সেটা কি মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়ে থাকে। কারণ প্রত্যক্ষ কোষ বিভাজনের মধ্যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে, যেখানে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয় না, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে তারপরে মাইটোসিস বিভাজনটা কমপ্লিট করে। যে কারণে এটা হচ্ছে একটা পরোক্ষ কোষ বিভাজন। আর মিওসিস কোষ বিভাজন কি? হ্রাসমূলক কোষ বিভাজন। এই বিভাজনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে বিভাজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যেই বিষয়টা, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক।
সেটা কি? সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের বিভিন্ন পরিবর্তন দেখে, ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে তো আমরা বুঝতে পারি যে কোন বিভাজনে কি কি হচ্ছে আর কি কি হচ্ছে না, তাই না? তো এই জন্য আমাদের ক্রোমোজোম জানতে হবে। ক্রোমোজোমের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ইউনিক ক্রোমোজোম। কি? ইউনিক ক্রোমোজোম। প্রত্যেকটা জীব দেহে বা প্রত্যেকটা প্রাণী দেহে ইউনিক ক্রোমোজোম থাকবেই থাকবে। ইউনিক ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে কতগুলো বলতো? 23টা। কিন্তু মানুষের ক্রোমোজোম মোট কয়টা? মানুষের ক্রোমোজোম মোট 46টা। তাহলে 46টা ক্রোমোজোমের মধ্যে ইউনিক ক্রোমোজোম বলতেছে 23টা, তাহলে বাকি 23টা ক্রোমোজোম কি? এই 23টা ক্রোমোজোমের মতোই না, হুবহু সেম জিনিস। আর যেহেতু সেম জিনিস, তাহলে তুমি সেটাকে জোড়া বলতে পারো না। এর মানে হচ্ছে মানব দেহে সর্বমোট 23 জোড়া ক্রোমোজোম আছে। এখন জোড়ার পরিবর্তে আমি কি সেটও বলতে পারি। কি বলতে পারি? সেট বলতে পারি। আর প্রতিটা সেট কত সেট? প্রতি সেট ক্রোমোজোম কি হয়ে থাকে? ডিপ্লয়েড হয়ে থাকে, টু এন হয়ে থাকে। কারণ এখানে দুইটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম কি হ্যাপ্লয়েড, কিন্তু এখানে দুইটা ক্রোমোজোম, সো এখানে কি হবে? ডিপ্লয়েড হবে। এখানেই কনফিউশন তৈরি হয়। বলতেছি সেট ক্রোমোজোম, সেট ক্রোমোজোম যেখানে থাকবে সেটাই হচ্ছে ডিপ্লয়েড কোষ। তাহলে মানুষের দেহে কি 23 সেট ক্রোমোজোম আছে, মানে 23টা ইউনিক ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোম। এক কথায় 46টা ক্রোমোজোম আছে সর্বমোট। তাহলে এখানে দুই দ্বারা বিভাজ্য, সো এটা কি? টু এন। মানুষ কি ডিপ্লয়েড প্রাণী, তাই না? কিন্তু শুক্রাণু ও ডিম্বাণু এরা আবার হ্যাপ্লয়েড, এন। এন মানে কি? হ্যাপ্লয়েড। ইউনিক ক্রোমোজোম থেকে আরেকটা জিনিস শিখে নাও, এটাও খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ফলের মাছি। ফলের মাছিতে 4টা ইউনিক ক্রোমোজোম থাকে। যেহেতু 4টা ইউনিক ক্রোমোজোম, তাহলে কয়টা ক্রোমোজোম? 8টা ক্রোমোজোম আছে, তাই না? 8টি ক্রোমোজোম। এটা কেন বললাম? বললাম তো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গভীরে, আরো গভীরে থেকে প্রশ্ন করো, বুঝলাম। বইয়ে দেওয়া আছে 4টা ইউনিক ক্রোমোজোম, পরীক্ষা মনে দিয়ে দেবে ফলের মাছিতে কয়টা ক্রোমোজোম আছে। এখানে অপশন 4টাও থাকবে, 8টাও থাকবে। প্রশ্ন তার ইউনিট বলে নাই, তখন কি উত্তর হবে? 8টা ক্রোমোজোম হবে। এই ধরনের কনফিউশন ক্রিয়েট হয়ে যায় বলেই পরীক্ষার মধ্যে কি মার্কস আসে না। আর এখানে অনেকের হয়তো মাথার মধ্যে খাটতেছে যে এন হ্যাপ্লয়েড বলেন, তাহলে এখানে ইউনিক ক্রোমোজোম কয়টা? এত কিছু জানার দরকার নাই তো। এটা কেন বলা হয়েছে? মানুষের দেহে শুক্রাণু তৈরি হয়, মানুষের দেহে ডিম্বাণু তৈরি হয়, বিভিন্ন প্রাণীর দেহ ডিম্বাণু শুক্রাণু তৈরি হয়, তাই না? মানুষের যে কোষগুলা, মানব দেহের যে কোষগুলো আছে সেগুলো সবগুলো ডিপ্লয়েড, মানে টু এন। কিন্তু যে ডিম্বাণুটা আছে, যে শুক্রাণুটা আছে, সেটা কি? হ্যাপ্লয়েড। দেখো, প্রত্যেকটা জীবের একটা কোষ থেকে তৈরি হয়, আর সেই কোষটা জাইগোট হয়ে থাকে। জাইগোট কিন্তু সবসময় টু এন হয়। জাইগোট সবসময় কি হয়? টু এন হয়। অনেক হ্যাপ্লয়েড উদ্ভিদ আছে না, সেগুলোর তো বংশবৃদ্ধি হয়, সেগুলোর মধ্যে তো কোষ বিভাজন হতে হবে। সেগুলোর কোষ বিভাজন কোথায় হয়? জাইগোটটা কি মূলত নিষিক্ত ডিম্বক, তার মানে নিষেকের পরে হয়ে থাকে। এই টু এনটা কিভাবে তৈরি হয়? একটা হ্যাপ্লয়েড শুক্রাণু, একটা হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে এই জাইগোটটা তৈরি হয়। এটা কি? একটা ক্ষুদ্র কোষ। এই কোষ থেকে আস্তে আস্তে বিভাজন হতে 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 আমাদের মতো মানুষ, আরো অনেক প্রাণী, বিশালদেহী গাছ পর্যন্ত তৈরি হয়। তাহলে কোষ বিভাজন এবং কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে প্রাথমিক ধারণা কমপ্লিট। এখন আমরা এই প্রকারভেদগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত অ্যামাইটোসিস সেল ডিভিশন। এটা কোন প্রকার জটিল মাধ্যম ছাড়াই সরাসরি কি হয়? বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। প্রথমত একটা টু এন কোষ থাকবে। টু এন কোষ মানে কি? মাতৃকোষ, তাই না? এটা কি? মাতৃকোষ। এই মাতৃকোষটা কোন প্রকার জটিল মাধ্যম ছাড়াই বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করবে, ডটার সেল তৈরি করবে। এখানে কি টু এন, তারপর এখানে এটাও কি 2N। এই যে দুইটা ডটার সেল, ঠিক অপত্য কোষ, তাই না? এই দুইটা ডটার সেল তৈরি যে হয়েছে, এই কোষটা ভেঙেই তো হয়েছে। তাহলে এই কোষটা তো কোনো না কোনো ভাবে ভাঙছে। সেটা কিভাবে ভাঙছে? কোনো জটিল মাধ্যম ছাড়াই ভাঙছে। প্রথমত এটা লম্বা হয়েছে, ভিতরে নিউক্লিয়াসটা কি লম্বাকৃতির হচ্ছিল। তারপরে এই জায়গা দিয়ে খাঁজ তৈরি হয়ে গেছে। খাঁজ তৈরি হয়ে যাওয়ার পরে নিউক্লিয়াসটা কি দুভাগে বিভক্ত হয়ে গেছে। তারপর আস্তে আস্তে এই যে খাঁজ কাটা হলো না, এই খাঁজটা কি হবে? মাঝখান দিয়ে ডিভাইড হয়ে এরকম দুইটা ডটার সেল তৈরি করবে। এটি হচ্ছে কি? অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন থেকে তোমার কি শিখতে হবে? এই যে লাইনটা একদম সুস্থ মুখস্থ করে ফেলবা। যে প্রক্রিয়ায় জটিল মাধ্যম ছাড়াই সরাসরি কোষ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, সেই প্রক্রিয়ার নাম কি? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে, কোন প্রক্রিয়ায় প্রথমে লম্বা ও মাঝখানে ভাগ হয়ে অপত্য কোষ তৈরি করে? কোন প্রক্রিয়ায়? অ্যামাইটোসিস প্রক্রিয়া। কি হচ্ছে? লম্বা হয়ে তারপর এখানে খাস তৈরি হলো। এই খাসটা একদম মাঝখান দিয়ে ঢুকে গিয়ে দুইটা নিউক্লিয়াসকে আলাদা করে দুইটা অপত্য কোষে তৈরি করে। এই বিভাজনটা কোন কোন প্রাণীর ক্ষেত্রে ঘটে? এককোষী প্রাণী, প্রোকিউরেটিক যে প্রাণীগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ঘটে, ইস্টে ঘটে, অ্যামিবাতে ঘটে। এরকম এককোষী জীবে কি হয়? এই কোষ বিভাজনটা ঘটে থাকে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের মতোই সেম একটা বিভাজন প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে কি? ব্যাকটেরিয়ার দ্বি বিভাজন প্রক্রিয়া। এটা কি? অ্যামাইটোসিসের সমর্থক। এখানে একটা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। দ্বি বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে কে? দ্বি বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি অবশ্যই ব্যাকটেরিয়াই করে। তারপর একটা ব্যাকটেরিয়ার নাম তুমি একটু ছোটস্থ মুখস্থ করে ফেলবা। বংশবৃদ্ধি করে সায়ানো ব্যাকটেরিয়া। কে করে? সায়ানো ব্যাকটেরিয়া। এই 4টা প্রশ্ন এখানে খুব ভালো করে মুখস্থ করবা। অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? ইস্টে দেখা যায়, অ্যামিবাতে দেখা যায়। অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রতিরূপ কোষ বিভাজন কোনটা? বিভাজন কোষ বিভাজন। বা ব্যাকটেরিয়া কোন বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে?
দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। সায়ানোব্যাকটেরিয়া কোন বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে? দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। ক্লিয়ার? আরেকটা জিনিস ভালো করে খেয়াল করো, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় একটা ডিপ্লয়েড কোষ থেকে নিউক্লিয়াসটা বড় হয়ে তারপর মাঝখান দিয়ে ভাগ হয়ে গিয়ে দুইটা অপত্য কোষ তৈরি করছে না? এই অপত্য কোষগুলো আবার কি এরকম মাতৃকোষের মতো আকার ধারণ করবে, তারপর আবার তারা বিভাজিত হবে, হচ্ছে না? তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া থেকে কি আমরা পরবর্তী মাইটোসিস মিওসিস কোষ বিভাজনের ধারণাটা পাচ্ছি না? কোনটা কি এরকম হচ্ছে না? এরকমই কিন্তু হচ্ছে। আর এই জন্য বিজ্ঞানী স্ট্রাসবুর্গার বলেছেন অ্যামাইটোসিস থেকেই জটিল ও উন্নত কোষ বিভাজনের সিস্টেম। মাইটোসিস এবং মিয়োসিস কি জটিল না? কারণ তারা কি বিভিন্ন জটিল মাধ্যমে বিভাজন কমপ্লিট করে, যেটা অ্যামাইটোসিস করে না। কিন্তু অ্যামাইটোসিস থেকেই তো আমরা সেই ধারণাটা পাইছি। এই জন্য বিজ্ঞানী স্ট্রাসবুর্গার এটা বলেছে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন থেকেই জটিল ও উন্নত কোষ বিভাজনের সৃষ্টি হয়। আগের স্লাইডটা থেকে আমরা একটা সাল করবো। অল্টার ফ্লেমিং যে সামুদ্রিক স্যালামেন্ডারের মধ্যে বা টিটারাস ম্যাকুলোজার মধ্যে সর্বপ্রথম কোষ বিভাজন দেখেছে, এটা একটা সাল আছে, এই সালটা আমরা মুখস্থ রাখবো। কত সাল? 1882 সাল। 1882 সালে অল্টার ফ্লেমিং কি করেছিল? পিটারাস ম্যাকুলোজা অর্থাৎ সামুদ্রিক স্যালামেন্ডার কোষে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছিলেন। আবার মাইটোসিস নামকরণও কিন্তু তিনি 1882 সালেই করেছিলেন। এতক্ষণে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কিন্তু দেখে ফেলছি। সেই কোষ বিভাজনের মধ্যে কি হচ্ছিল? নিউক্লিয়াসটা বিভাজিত হয়েছিল না? ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যেই থাকে। আমরা যখন নিউক্লিয়াসের চিত্র আঁকি, নিউক্লিয়াসের যখন চিত্র করি, তখন কি এখানে এই নিউক্লিওলাসের সাথে কি ক্রোমোজোমটা লাগানো থাকে না? থাকে কিন্তু। তাহলে এখানে বিভাজন কি হচ্ছে? ক্রোমোজোমের বিভাজন হচ্ছে, নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে। এই জিনিসটা জানতে হবে এখন। কেন জানতে হবে? কারণ আমরা মাইটোসিসের মধ্যে দেখবো, মিওসিসের মধ্যে দেখবো, ওখানে সরাসরি লেখাই থাকে নিউক্লিয়াস একবার ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস দুইবার ক্রোমোজোম একবার। এখন আমরা দেখবো সব থেকে জটিল যে দুইটা ডিভিশন অর্থাৎ দুইটা বিভাজন, মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিস বিভাজনটা আসলে কি ধরনের বিভাজন? এটা জীবদেহ গঠনের বিভাজন। জীবদেহ গঠন যে হবে সেই গঠনের বিভাজনটি হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন ছাড়া জীবদেহ গঠন হতে পারবে না। যেহেতু গঠনের কথা আসছে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো জননাঙ্গ গঠনের বিভাজনও হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজন। সরাসরি প্রশ্ন করতে পারে জননাঙ্গে কোন ধরনের বিভাজন ঘটে? উত্তর কি হবে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এই মাইটোসিস কোষ বিভাজনটা দুটি ধাপে হয়। প্রথম ধাপে নিউক্লিয়াসের বিভাজন হয়। কিসের বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন। দ্বিতীয় ধাপে কিসের বিভাজন হয়? সাইটোপ্লাজমের বিভাজন হয়। আর মাইটোসিস বিভাজনকে মূলত নিউক্লিয়াসের বিভাজনই বলা হয়ে থাকে, কারণ এই পুরো ধাপটাতে শুধু নিউক্লিয়াসের বিভাজনই। এই বিভাজনটার সুন্দর একটা নাম আছে, যেই নামটা কে করেছিল? বিজ্ঞানী শ্লাইখার করেছিল। সেই নামকরণটা কে করেছে? বিজ্ঞানী শ্লাইখার। নামটা কি? কেরিউকাইনেসিস। বিজ্ঞানী শ্লাইখার কেরিউকাইনেসিস নামকরণ করেছে। নিউক্লিয়াসের বিভাজনকে কেরিউকাইনেসিস বলা হয়ে থাকে। তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়ে থাকবে? সাইটোকাইনেসিস। এখন আমি যেহেতু বললাম যে নিউক্লিয়াসের বিভাজনটাই মূলত হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, তার মানে কি কেরিউকাইনেসিসটাই হচ্ছে কি মূলত মাইটোসিস কোষ বিভাজন। কারণ সব থেকে বেশি নিউক্লিয়াস বিভাজনটা কি মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে দেখানো হয়। এবং সর্বশেষ যখন টেলোফেজ ধাপটা কমপ্লিট হয়ে যায়, তখন সাইটোপ্লাজমটা কি দুই ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে ফেলে মাইটোসিস কোষ বিভাজনে। তাহলে আমাকে বলো তো, শ্লাইকার কি হুট করে কেরিউকাইনেসিস নামকরণ করে ফেলছে? না, নিউক্লিয়াসের এরকম ধাপে ধাপে বিভাজনটা তিনি সর্বপ্রথম দেখতে পারছেন। দেখার পরে তিনি সেই প্রক্রিয়াটার নাম করেছেন কেরিউকাইনেসিস, যেটাকে পরবর্তীতে অল্টার ফ্লেমিং, কে অল্টার ফ্লেমিং, সে কোথায় দেখছে? সামুদ্রিক স্যালামান্ডারে দেখছে। দেখার পরে এই কেরিউকাইনেসিস এর নামকরণ মাইটোসিস করেছে। কে করেছে এটা? অল্টার ফ্লেমিং করেছে। এগুলো কিন্তু লিখে ফেললো, নাহলে বুঝতে পারবো না যে আমি আরো চিহ্নগুলো কিভাবে দিচ্ছি, কোনটার সাথে কোনটা অ্যাড করছি। অল্টার ফ্লেমিং নামকরণ করেছে কিসের? কেরিউকাইনেসিস এর নামকরণ করেছে, মাইটোসিস নামকরণ করেছে। আর নিউক্লিয়াসের এই বিভাজনকে স্লাইকার কি নামকরণ করেছে? কেরিউকাইনেসিস নামকরণ করেছে। তো কেরিউকাইনেসিসটা কিভাবে হয় সেটাই হচ্ছে মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা দেখবো। এখন বলো তো মাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে হয়? প্রথম পর্যায়ে আমরা একটা কোষ নেব, এর মাঝখানে আছে নিউক্লিওলাস, আর এই উপরে যেটা আছে সেটা হচ্ছে কি নিউক্লিয়ার অ্যানভেলপ। অ্যানভেলপ মানে কি? আমি যদি এখানে একটা চিঠি লিখতাম, তাহলে এই চিঠিটা কি এরকম একটা এনভেলপের মাঝখানে থাকবে না? এরকম একটা এনভেলপের মাঝখানে। তো এই এনভেলপটা কি একটা কভার। কিসের কভার? চিঠির কভার, তাই না? ঠিক তেমনি নিউক্লিয়ার এনভেলপটা হচ্ছে নিউক্লিওলাস এবং এটার মাঝখানে যে ক্রোমোজোম গুলো আছে সেই ক্রোমোজোম গুলার একটা কভার। আর এই সব কিছু মিলিয়ে যে নিউক্লিয়াসটা আছে এই পুরো নিউক্লিয়াসের বিভাজনটাই দেখবো কোথায়? আমরা এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কোষ, যেটাকে আমরা ইন্টারফেস বলতে। খেয়াল করো, আমরা এখন কি করছি? ইন্টারফেস বলছি। ইন্টারফেস থেকে এটা আস্তে আস্তে বিভাজনের জন্য প্রস্তুতি নেবে। এখানে নিউক্লিয়ার এনভেলপের মধ্যে যে নিউক্লিওলাসটা আছে এর পাশাপাশি কিছু ক্রোমোজোমও আছে। এই ক্রোমোজোম গুলাকে কিন্তু আমরা এখন আলাদা করতে পারবো, কারণ এটা ইন্টারফেস ধাপ। এখানে কোষটা বিভাজনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ক্রোমোজোম গুলা দৃষ্টিগোচর হবে একটা ধাপে, এরকম এরকম ক্রোমোজোম গুলা এখানে দৃষ্টিগোচর হবে। এই যে ক্রোমোজোম গুলা দৃষ্টিগোচর হচ্ছে কেন হচ্ছে? কারণ এখানে জল বিভাজন শুরু হয়েছে। জল বিভাজন শুরু হওয়ার পরে ক্রোমোজোম গুলা আলাদা হয়েছে। তারপর এই ধাপের মধ্যে স্পিন্ডল তন্তুর আবির্ভাব ঘটতে শুরু করে। যখন স্পিন্ডল তন্তুর আবির্ভাব ঘটে, তখন এই স্পিন্ডল তন্তু গুলা কি হয়? একটা পর্যায়ে গিয়ে একটা এই মাথায় থাকে, একটা এই মাথায় চলে আসে। স্পিন্ডল তন্তু এই মাথায় চলে আসছে, কি হয়েছিল? স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটলো। কোথায় ঘটবে তাহলে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব?
প্রথমটা ছিল প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপে জল বিয়োজন শুরু হয়েছিল। জল বিয়োজন শুরু হওয়ার পরে ক্রোমোজোম গুলো ক্রমাগত খাটো এবং লম্বা হওয়া শুরু করে, সেটা দৃষ্টিগোচর হচ্ছিল, মানে স্পষ্ট থেকে স্পষ্টত হচ্ছে কোন ধাপে? প্রোফেজ ধাপে। তারপর এই স্পিন্ডল তন্তুগুলো এখানে চলে যায়, এরপর স্পিন্ডল তন্ত্রের আবির্ভাব ঘটে কোন ধাপে? প্রোমেটাফেজ ধাপে। এই স্পিন্ডল তন্ত্রের আবির্ভাব ঘটতেছে, বুঝলা? এগুলো কি স্পিন্ডল যন্ত্র। আর যখনই স্পিন্ডল তন্ত্রের আবির্ভাব ঘটতেছে তখনই এই নিউক্লিয়ার অ্যানভেলপটা আস্তে আস্তে কি হচ্ছে? লুপ্তপ্রায় হচ্ছিল, মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তুমি কিন্তু দেখবা প্রোফেজ ধাপের মধ্যে লেখা আছে নিউক্লিয়ার অ্যানভেলপ এবং নিউক্লিওলাস আস্তে আস্তে কি হয়? বিলুপ্ত হওয়া শুরু করে। তাহলে শুরু করছে কোথায়? প্রোফেজ ধাপে। তাহলে নিউক্লিয়ার অ্যানভেলপের অবলুপ্তি ঘটে। অবলুপ্তি ঘটে কোথায়? প্রোফেজ ধাপে। অবলুপ্তির অ দিয়ে মনে রাখবা আছে, কি আছে, আর এই ব দিয়ে মনে রাখবা বিলুপ্তি। এখন বুঝতে পারবা অবলুপ্তি বলছি না, মানে এখনো আছে কিন্তু আস্তে আস্তে বিলুপ্তি হওয়া শুরু করছে। আর এই যে লুপ্তপ্রায় দেখতেছো না, এই যে লুপ্তপ্রায় নিউক্লিয়ার অ্যানভেলপ, এই লুপ্তপ্রায় নিউক্লিয়ার অ্যানভেলপটা একসময় কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। কোন ধাপে? প্রোমেটাফেজ ধাপ। যদি তোমার পরীক্ষার মধ্যে শুধু বিলুপ্তি বলছে, অবলুপ্তি বলে না, অবলুপ্তি বললে কি হবে? প্রোফেজ হবে। কিন্তু যখন বিলুপ্তি বলবে তখন হয় মেটাফেজ হবে, আর না হয় কি হবে? প্রো মেটাফেস হবে। কখন কোনটা দিবা? যখন বলবে সম্পূর্ণ বিলুপ্তি হয়ে গেছে তখন মেটাফেস। আর যদি বলে শুধু বিলুপ্তি, তখন যদি প্রো মেটাফেস অপশন থাকে প্রো মেটাফেস দিবা, মেটাফেস অপশন থাকলে মেটাফেস দিবা। কিন্তু দুইটা যদি একসাথে থাকে তাহলে দিবা কোনটা? মেটাফেস। কারণ সম্পূর্ণ বিলুপ্তি ঘটা মানে কি একবারে বিলুপ্তি হয়ে গেছে, সেটা কোথায় হবে? মেটাফেসই হবে। ক্লিয়ার? এই কন্ডিশন গুলো আমরা লাস্টে আবার রিভিউ করবো। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তাহলে এখন দেখো কি হচ্ছে এখানে। স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটছে। যখন স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটছে তখন ক্রোমোজোম গুলা স্পিন্ডল যন্ত্রের গুলোর সাথে একসাথে হয়ে যাচ্ছে, মানে স্পিন্ডল যন্ত্রের সাথে লেগে যাচ্ছে। এরপর এই যে স্পিন্ডল যন্ত্র গুলা, এগুলো তো একটা মেরু, একটা মেরু না? এটা একটা মেরু, এটা একটা মেরু। এখন আমাকে বলো এই স্পিন্ডল যন্ত্রের সাথে সংযুক্তটা হচ্ছে কি? সেন্ট্রোমিয়ার না? প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত হচ্ছে। তাহলে এই সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী কি? সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তু যেটা, সেটা হচ্ছে কি? ট্রাকশন ফাইবার। আর যখন ট্রাকশন ফাইবারের মাধ্যমে এই ক্রোমোজোম গুলা স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হচ্ছে তখন তারা বিষুবীয় অঞ্চলে আসতে থাকে। বিষুবীয় অঞ্চল কোনটা? একদম মাঝামাঝি অঞ্চলে আসতে থাকে। আর যখনই বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো আসে তখন আরো বেশি মোটা হয়, খাটো হয়, আর তখনই কি মেটাফেজ ধাপ শুরু হয়ে যায়। আর তারপরে ধাপ কি? অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপে কি হয়? এই যে একটা মেরু, এই যে একটা মেরু, এই মেরুর দিকে ক্রোমোজোম গুলা আসবে। এখন এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা যদি চলে আসে তাহলে যে কোনো একদিকে ক্রোমোজোম হবে, আরেকদিকে কি ক্রোমোজোম কমে যাবে? এটা তো হবে না। এক্ষেত্রে হয় কি? এই যে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের পাশে এই যে ক্রোমোজোমটা থাকে, এই ক্রোমোজোমটা দুই ভাগে বিভক্ত হবে। কি হবে? দুই ভাবে। তোমরা যখন প্যাকাইটিন পড়বা তখন দেখতে পাবা টেট্রাড তৈরি হয়ে যায়। ওই টেট্রাডের কথাই বলছি। এখন এই সেন্ট্রোমিয়ারটা যুক্ত আছে কিসের সাথে? স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল যন্ত্রের সাথে। কিসের মাধ্যমে যুক্ত আছে? ট্রাকশন ফাইবারের মাধ্যমে। যখন স্পিন্ডল যন্ত্রগুলা মেরু থেকে এই মেরু থেকে এই মেরু থেকে টান দিবে তখন সেন্ট্রোমিয়ারের বিভাজন হওয়া শুরু করে। কারণ কি? যখন ক্রোমোজোম গুলাকে দুই মেরুর দিকে নিয়ে যাবে, যেহেতু সেন্ট্রোমিয়ার গুলা স্পিন্ডল যন্ত্রের সাথে ট্রাকশন ফাইবারের মাধ্যমে যুক্ত আছে, সেহেতু সেন্ট্রোমিয়ার সহই তো দুই ভাগে ভাগ হয়ে যাবে না? যখন সেন্ট্রোমিয়ার সহ এই ক্রোমোজোম গুলা দুই ভাগে ভাগ হয়ে যাবে তখন কি একটা ক্রোমাটিড চলে যাবে উত্তর মেরুর দিকে, একটা ক্রোমাটিড চলে যাবে দক্ষিণ মেরুর দিকে। আর এই সময় কি হবে? স্পিন্ডল যন্ত্রের দৈর্ঘ্যটাও কমতে থাকবে, কারণ সবাই তো মেরুর দিকে যাচ্ছে আর স্পিন্ডল যন্ত্রের সাথেই তো সেটা যুক্ত, স্পিন্ডল যন্ত্র টেনেই তো সেগুলোকে নিয়ে যাচ্ছে, তাই না? এভাবে অ্যানাফেজ ধাপ শুরু হবে। আর নিউক্লিওলাস তো ম্যাটাফেজ ধাপেই পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়, তাই অ্যানাফেজ ধাপে নিউক্লিওলাস থাকবে না। এটার আবির্ভাব আবার ঘটবে কখন? টেলোফেজ ধাপে। এখন আমাকে বল, যখন একটা সেন্ট্রোমিয়ারকে মেরুর দিকে টানা হচ্ছে তখন এই রকম দৃশ্যটা দেখা যায় কোন ধাপে? অ্যানাফেজ ধাপে দেখা যায়, তাই না? তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হয় কোথায়? বিভাজন শুরু হয় মেটাফেজ ধাপে, কিন্তু বিভাজিত হয় না। পুরোপুরি বিভাজিত হয় কোথায়? অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপে পুরোপুরি বিভাজিত হওয়ার পরে একটা ক্রোমাটিড চলে যাবে উত্তর মেরুর দিকে, একটা ক্রোমাটিড চলে যাবে দক্ষিণ মেরুর দিকে। তখন অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক এরকম আকার ধারণ করে, এবং এই যে স্পিন্ডল যন্ত্রের যে দৈর্ঘ্যটা সেটা কমতে থাকে। আর যেহেতু তারা আস্তে 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 এই এটা কমায় 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 একদম মেরুর দিকে চলে যাচ্ছে, তাহলে তারা কি একটা মেরুর দিকে কি হচ্ছে? গতিপ্রাপ্ত হচ্ছে। তাহলে গতি পর্যায়ে বলা হয় কাকে? অ্যানাফেজ পর্যায়ে, যেটা হচ্ছে গতি পর্যায়। এরপর যখন তারা মেরুমুখী হয়ে মেরুতে চলে যায়, এরা চলে যায় এই মেরুতে, তারপর এদিক দিয়ে আসে এই মেরুতে, তখন আবার কি জল যোজন শুরু হবে। জল যোজন শুরু হয়ে সেখানে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে এবং সাইটোপ্লাজমটা সাইটোকাইনেসিসের বিভাজনের মাধ্যমে দুভাগে ভাগ হয়ে গিয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করবে। এটা ছিল মাইটোসিস কোষ বিভাজনের পূর্ণাঙ্গ ধারণা। এখনো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমি বলি নাই, সেগুলো আস্তে আস্তে বল, ঠিক আছে? প্রথমে মাইটোসিস কোষ বিভাজনের ধারণাটা তোমাদেরকে দিন। যেহেতু মাইটোসিস কোষ বিভাজনে সংযোজন সম্পূর্ণ দুইটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে, অপত্য কোষ তৈরি হচ্ছে, সেজন্য এটাকে কি ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে?
মাইটোসিস কোষ বিভাজনটা উদ্ভিদের কাণ্ড বা তার শাখা প্রশাখার শীর্ষ মূলের বর্ধিষ্ণু শীর্ষ এবং কেম্বিয়াম প্রভৃতিতে ঘটে। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়ার ফল। তো কারণ মাইটোসিস প্রক্রিয়া কি জীবদেহ গঠনের কোষ বিভাজন। আমরা যখন জন্ম নেই তখন একটা ওভামের সাথে একটা স্পার্ম যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে তো সেটা একটা ছোট একটা কোষ হয় যেটা টু এন কোষ। তখন সেই টু এন কোষটাকে আস্তে আস্তে বিভাজিত হয়ে আমাদের হাত তৈরি হয়, চোখ তৈরি হয়, তারপর আমরা বয়সের সাথে সাথে সেটা বিভাজন আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে আমরা কি এরকম একটা পর্যায়ে আসে, তাই না? এখন যদি এই বিভাজনটা কোনো সময় থামতোই না, তাহলে আমরা কি আকাশ সমান লম্বা হয়ে যেতাম। এটাও তো একটা নিয়ম অনুযায়ী চলতে হবে। এটা যদি নিয়ম অনুযায়ী না চলে তাহলে কি হয়ে যাবে? অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু এখন আমরা দেখতেছি কি জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের থেকে কি ঘটে, মাইটোসিস প্রক্রিয়া ঘটে। সেটার প্রমাণ তো পাইছে যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি মাইটোসিস প্রক্রিয়ার ফসল। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সব জায়গায় ঘটে না। উদ্ভিদের ক্ষেত্রে কোথায় ঘটে? যেগুলো বর্ধিষ্ণু মানে যেগুলো বৃদ্ধি পেতে পারে, উদ্ভিদের কাণ্ডে ঘটে, উদ্ভিদের শিকড়ে ঘটে। একটা গাছ যখন তুমি রোপণ করো তখন গাছের নিচে শিকড় একদম মাটির অনেক গভীর পর্যন্ত যায় না? তাহলে কি মূলের বর্ধিষ্ঠ, এটা কি মূল, মূলই তো শিকড়। মূলের বর্ধিষ্ণ অঞ্চলে কি ঘটে? মাইটোসিস পরিবর্তন ঘটে। মাইটোসিস পরিবর্তন ঘটে বলেই অনেক দূর পর্যন্ত সেই শিকড়টা কি ছড়াই যায়। ক্লিয়ার? তোমরা এতক্ষণ যাবত যে কোর্সে ক্লাস করছো, ক্লাসের এই পর্যায়ে আমি তোমাদের জন্য সেই কোর্সের বিস্তারিত নিয়ে আসলাম। জাহাঙ্গীরনগর ডি ইউনিট ভর্তি প্রস্তুতি স্পেশাল আমাদের এই কোর্সের নাম হচ্ছে ফার্মাসিস্ট V02 বা ফার্মা 2.0 ব্যাচ। এই সম্পূর্ণ ব্যাচটা অনলাইন একটা ব্যাচ, যেই ব্যাচের মাধ্যমে তুমি পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি নিতে পারবে। এখানে 130টা এক্সাম আছে, তার উপর 35টা ক্লাস আছে। 35টা ক্লাসের মধ্যে আজকে একটা ক্লাস আমরা নিয়ে ফেললাম। এখানে 25টা ক্লাস থাকবে তোমাদের শর্ট সিলেবাসের উপর। প্রত্যেকটা বিষয়ের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলা এবং সেই টপিকগুলোর উপর 25টা ক্লাস হবে। আর 10টা ক্লাস হবে হচ্ছে ফুল সিলেবাসের উপর। ফুল সিলেবাস বলতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় বলে শর্ট সিলেবাসের পরীক্ষা নেবে, কিন্তু তারপরও তারা কি করে, তারা 80% শর্ট সিলেবাস আর 20% হচ্ছে ফুল সিলেবাস থেকে করে থাকে অনেক সময়। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 20% 10% ফুল সিলেবাস থেকে আসে। তো ওই 10% 20%ও যাতে তোমার বাদ না যায় সেজন্য আমরা 10টা ক্লাস নিব ফুল সিলেবাসের উপর। ফুল সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আছে, যে অধ্যায়গুলো থেকে প্রতি বছরে কোনো না কোনো প্রশ্ন আসে, সেই অধ্যায়গুলো সেই টপিকগুলোর উপর ভিত্তি করে এই 10টা ক্লাস আমরা নেব। আর প্রত্যেকটা ক্লাসের সাথে পরীক্ষা তো থাকবে। 130টা পরীক্ষা হবে টোটাল তোমাদের আগামী 3 মাসে। এরপর দাগানো বইয়ের PDF দেবো জাহাঙ্গীরনগর রিলেটেড। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যেমন দাগানো বইয়ের প্রয়োজন আছে, সেভাবেই বইটা তোমাদেরকে আঁকিয়ে দেব। তারপর বাসায় বসে যেন ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিতে পারো সেজন্য আমরা 10 সেট প্রশ্নের একটা মডেল টেস্ট বই দিয়ে দেব। সেই 10 সেট মডেল টেস্টের উপর ভিত্তি করে তুমি নিজের বাসায় নিজে ওএমআর শিটের মাধ্যমে বসে পরীক্ষা দিতে পারবা। এই ওএমআর শিটটা আমরা দিয়ে দিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেরকম ওএমআর শিটে পরীক্ষা হয় সেম টাইপের ওএমআর শিট আমরা তোমাকে দেবো। আর 24/7 তোমরা পাবে মেন্টর সাপোর্ট। আর 5,000 MCQ PDF পাবা। এটা ভর্তির সাথে সাথে আমরা দিয়ে দেবো 5,000 MCQ PDF। প্রথমত বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ এই 3টা সাবজেক্টের 5,000 MCQ PDF আমরা দেবো। এরপর পরীক্ষার আগে রিভিউ PDF হিসেবে আইকিউ এবং বাংলার PDFটাও আমরা তোমাকে দেবো। এই কোর্সটা শুরু হচ্ছে 5 তারিখ থেকে। 5 তারিখ হচ্ছে প্রথম পরীক্ষা হবে। এরপর সেকেন্ড পরীক্ষাটা হচ্ছে 8 তারিখ। তারপর থেকে রেগুলার পরীক্ষা হবে। একদম 5 জানুয়ারি পর্যন্ত কোর্সটা কন্টিনিউ হবে। নির্বাচনের কারণে তোমরা ভেবো না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নির্বাচনের আগেই হবে। আসলে এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হওয়ার কথা বলছে 2 মাস আগে নিয়ে আসছে। এই 2 মাসটা নিয়েও তোমরা টেনশন করছো, 2 মাস আগে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি গত বছর যখন পরীক্ষা হয়েছে সেই ডেট থেকে 2 মাস আগে আছে, তার মানে জানুয়ারির দিকে পরীক্ষাটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেটা আমি প্রথম থেকেই বলে আসতেছি যে 3 মাস পরেই তোমাদের পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিইউপির পরীক্ষা, মেডিকেলের পরীক্ষা জানুয়ারির দিকে হয়ে যাবে। কিন্তু বাকি সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইনক্লুডেড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সবগুলোর পরীক্ষাই হবে নির্বাচনের পরে। এটা আশা রাখতে পারো। কিন্তু তারপরও আমরা রিস্ক নিচ্ছি না, সেই জন্য 3 মাসের মধ্যে আমরা কি কোর্সটা কমপ্লিট করে দিচ্ছি। কোর্স কমপ্লিট করার পর আমরা এক্সাম ব্যাচ আনবো, সমস্যা কি? আগে কোর্স কমপ্লিট হয়ে যাক, তারপর আবার নতুন করে এক্সাম ব্যাচ চালু করবো, সেটা তো আলাদা বিষয়, তাই না? তখন তো আর কোনো সমস্যা হবে না। তোমার প্রস্তুতিটাও কমপ্লিট হয়ে গেলো, কোনো প্রকার টেনশনও থাকলো না। জাস্ট পরে রিভিশন করবা, পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে নিজেকে আরো পারফেক্ট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এবং ইনশাআল্লাহ তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে। এই কোর্সের ফি হচ্ছে 899 টাকা। এটা 1 অক্টোবর পর্যন্ত ছিল, এখনো আছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ 8 তারিখের পর, কত তারিখ, 8 অক্টোবরের পর এই টাকাটা আর থাকবে না। 899 টাকার জায়গায় তোমাদেরকে 1,299 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? তো সেজন্য
এখনই তোমরা এনরোল করে ফেলো। এনরোল করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজ বা টেলিগ্রাম বটে মেসেজ করবা। হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম বটের লিংক এবং ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন প্লাস ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেখানে গিয়ে কোর্সের রুটিন দেখতে পারো, ক্লাসের রুটিন দেখতে পারো, প্লাস 10 সেট মডেল টেস্ট কোশ্চেনের যে মডেল টেস্ট বুকটা আছে সেই বুকের ডেমোটা দেখতে পারো। ডেমোর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে দেখতে পারো। তোমার যদি কম টাকায় এমন একটা কোর্স অবিশ্বাস্য মনে হয়, তাহলে এই ডিটেলস গুলা জেনে যাচাই বাছাই করে তারপর কোর্সে এনরোল করো, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা আবার আমাদের মূল ক্লাসে ফিরে যাব। এখন এই হচ্ছে সেই সেল সাইকেল। আমরা বলেছিলাম না এম ফেজ, আর কিছুক্ষণ আগে বলছিলাম ইন্টারফেসটাকে ভালো করে মনে রাখার জন্য। ইন্টারফেসের মধ্যেই হচ্ছে মূলত এই সব কিছু ডিসিশন হয়। ইন্টারফেসটাকে প্রস্তুতি পর্যায়ে বা ডিসিশন মেকিং পর্যায়ে বলতে পারে। কারণ এই পর্যায়ে ডিসিশন হবে যে এই কোর্সটা কি পরবর্তীতে আর বিভাজন হবে কি হবে না। তো এটাই আমরা এখন দেখি। তো কোষ চক্র কি করে? কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন সম্পূর্ণ হবে কি হবে না, এই তিনটা প্রক্রিয়া হয় কোথায়? সেল সাইকেল। সেল সাইকেলের কাজই হচ্ছে এই তিনটা প্রক্রিয়া। একটি প্রাপ্তবয়স্ক দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে। যারা 18 বছর তারা কি প্রাপ্তবয়স্ক না? তো প্রাপ্তবয়স্কের দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে। এই 100 ট্রিলিয়নকে আবার 10 টু দি পাওয়ার 14ও দিতে পারে, অপশন থাকতেই পারে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতগুলো কোষ থাকে। 100 ট্রিলিয়ন কোষ থাকে, 10 টু দি পাওয়ার 14। এই এতগুলো কোষ কখন কোনটা বিভাজিত হবে সেটা ডিসিশন নেওয়ার জন্য একটা চক্র তো দরকার পড়বে, তাই না? তাহলে এই চক্রটাই হচ্ছে কি সেল সাইকেল। যেহেতু কোষের এত বিভাজন হয়, এত বিভাজন হওয়ার পরও আমাদের শরীর স্বাস্থ্য কিভাবে মেনটেন হচ্ছে, এই জিনিসটা তো একজন না একজন আবিষ্কার করছেন। তো এই সেল সাইকেলটা যে সর্বপ্রথম আবিষ্কার করেছে সেটা হচ্ছে দুজন ব্যক্তি, একজন হচ্ছে হাওয়ার্ড আর একজন হচ্ছে প্যাল্ক। হাওয়ার্ড ও প্যাল্ক কি করে? প্রবর্তন করে, সেল সাইকেল প্রবর্তন করে। এখন প্রশ্ন হচ্ছে এই সেল সাইকেলটা কিভাবে হয়। সেল সাইকেলের 4টা ধাপ আছে। কতগুলো ধাপ? 4টা ধাপ। 4টা ধাপের মধ্যে সব থেকে ছোট ধাপ, সব থেকে ছোট ধাপ হচ্ছে অ্যাম্পেস। অ্যাম্পেস মানে কি? মাইটোটিক ফেজ, মানে মাইটোসিস কোষ বিভাজনের যে ফেজটা সেটা। আর এই যে পুরো ফেজটা আছে না, এই পুরো ফেজটা হচ্ছে কি ইন্টারফেস। আর এই ইন্টারফেসের মধ্যে 3টা ধাপ আছে। কয়টা ধাপ? 3টা। একটা হচ্ছে G1 ফেজ, একটা হচ্ছে এস ফেজ, আর একটা হচ্ছে G2 ফেজ। G1 কে কি বলা হয়? গ্যাপ 1। এটা কি? গ্যাপ 1। আর এই G2টা হচ্ছে গ্যাপ 2। আর এই এস হচ্ছে সিনথেসিস দশা। কি বলে এস এর পুনরূপ কি? সিনথেসিস। কেন সিনথেসিস? কারণ এই জায়গার মধ্যে ডিএনএ অনুলিপন হয়। এখন এই যে বললাম না যে আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের কোষগুলা বেশি বিভাজন হয় না কেন? কারণ এই জীবন দশাটা সেটা ডিসিশন নাই এই কোষটা ভবিষ্যতে বিভাজিত হবে কিনা। যদি বিভাজিত হয় তাহলে সেটা এস দশায় যাবে। আর যদি বিভাজিত না হয় তাহলে এটা আজীবন এখানে আটকে থাকবে, বা সময় সাময়িকের জন্য এখানে আটকে থাকবে। এই মাইটোটিক কোষ বিভাজনে এম ফেজের মধ্যে, কোন ফেজে? এম ফেজে সময় লাগে মাত্র 5 থেকে 10%। পুরা কোষ চক্রের 5 থেকে 10% সময় হচ্ছে অ্যাম্পেজ। ইন্টারফেজে সময় লাগে 90 থেকে 95%। এখন এই 90 থেকে 95%-এর মধ্যে 3টা দশা আছে আরো। একটা হচ্ছে G1, একটা হচ্ছে G2, আর এটা কি এস দশা। এই G1 দশার মধ্যে সময় লাগে কত? 30 থেকে 40। সিনথেসিস দশায় সময় লাগে কত? 30 থেকে 50%। দেখো তো কত শতাংশ আমরা করে ফেলছি। এখানে 10, এখানে 40, এখানে 50, তাহলে কি 100% হয়ে গেছে না? কিন্তু এখনো তো G2 দশা বাকি আছে। সো আমাদের তো 100%ই রাখতে হবে। কিভাবে রাখবো না? যদি এখানে 10% সময় লাগে, সাপোজ ধরো এখানে 10% সময় লাগে, তাহলে এখানে 30% সময় লাগবে। কত হলো? 40%। আর এখানে গিয়ে লাগতেছে ধরো 50%, কত হলো? 90%। আসতেছে কত ভাগ? 10 ভাগ বেশি আসতেছে, সর্বনিম্ন 10 আসতেছে। আবার এখানে ধরো 10%ই লাগলো, কিন্তু এখানে লাগলো 40%, কত হচ্ছে? 50। আর এখান থেকে লাগলো 30%, হয়েছে কত? 80%। তাহলে বাকি থেকে 20%। G2 দশাতে কত পার্সেন্ট সময় লাগছে? 10 থেকে 20% সময় লাগছে। এখন এই সময়গুলোর মধ্যে কোনো না কোনো কাজ তো তারা অবশ্যই করতেছে, তাহলে সেই কাজগুলো কি তোমার জানতে হবে না? জানতে হবে। তো ডিএনএ অনুলিপন হয় কোন দশায়? সিনথেসিস দশায় ডিএনএ অনুলিপন হয়। অনুলিপন মানেই হচ্ছে প্রতিলিপন। তোমার বইয়ের মধ্যে প্রতিলিপন লেখা আছে, সেটা দেখে আবার কেউ ভয় পেও না। প্রতিলিপন, অনুলিপন, রেপ্লিকেশন তিনটা একই শব্দ। এই অনুলিপন প্রতিলিপন দিয়ে কি হয়? একটি ডিএনএ থেকে হুবহু দুটি ডিএনএ তৈরি হয়। প্রতি মানে কি? হুবহু। কারণ কি? প্রতিমা। দুর্গাকে কি বলা হয়? প্রতিমা বলা হয়। তারা কি বানায়? দুর্গার প্রতিমা বানায়। একটা দেবীর মতো করে একটা মূর্তি বানায় যেটাকে তারা পূজা করে, সেটা হচ্ছে কি? প্রতিমা। সেম ভাবে এই ডিএনএ এর মতো করে আরো দুইটা ডিএনএ তৈরি হয়, এই জন্য বলা হয় ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ অনুলিপন। সিনথেসিস দশার মধ্যে যেটা হয়ে থাকে। আর এই ডিএনএ অনুলিপন এবং ডিএনএ প্রতিলিপনের জন্য যাবতীয় কিছু তৈরি হয় কোথায়? জীবন দশা। কিন্তু এই পুরো চক্রটা কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমে চালিত হয়। সেটা কিভাবে? একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষ চক্র চালিত হয়।
অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন যৌগ। যেহেতু অভ্যন্তরীণ একটা উদ্দীপনা আছে, সেখানে একটা বাহ্যিক উদ্দীপনা থাকবে। বাহ্যিক উদ্দীপনাটা প্রদান করে কে? গ্রোথ ফ্যাক্টর বা বিভিন্ন হরমোন। অভ্যন্তরীণ উদ্দীপনাটা কেন দরকার এইখানে আমরা দেখেছি। বলেছিলাম কি, যদি কোনো কোষ ভবিষ্যতে বিভাজিত না হয় তাহলে এই জায়গার মধ্যে আজীবনের জন্য আটকে থাকে। আর যদি বিভাজনের প্রয়োজন পড়ে তাহলে এই অভ্যন্তরীণ এই ইন্টারের ভিতরে উদ্দীপনা সৃষ্টি করতে হবে, মানে একটা সংকেত দিতে হবে যে এই কোষটা বিভাজিত হতে হবে। তখন জীবন থেকে আস্তে আস্তে সেই কোষটা তৈরি হয়ে কি হবে? বিভাজন পর্যায়ে চলে যাবে। তো এই উদ্দীপনাটা তৈরি করছে। আর বাহ্যিক উদ্দীপনাটা কারা তৈরি করে? গ্রোথ ফ্যাক্টররা তৈরি করে। তো বাহ্যিক উদ্দীপনা গ্রোথ ফ্যাক্টররা কেন তৈরি করে সেটা জানার পরে আগে আমরা অভ্যন্তরীণ উদ্দীপনাটা জানি। অভ্যন্তরীণ উদ্দীপনাটা তৈরি করে কে? সাইক্লিন যৌগ, যেটা হচ্ছে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আর গ্রোথ ফ্যাক্টরের মধ্যে গ্রোথ ফ্যাক্টরকে আমরা জিএফ ধরতে পারি। গ্রোথ ফ্যাক্টর গুলো আমরা শুরুতে দেখে আসছিলাম, যে বলেছিলাম যে অনুচক্রিকা। অনুচক্রিকা কি করে? গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। কেন? রক্ত জমাট বাঁধানোর জন্য। ঠিক তেমনি বোন মেরুতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি ইরিথ্রোপ্রোটিন তৈরি করে। বললাম না, কি গ্রোথ ফ্যাক্টর তৈরি করতে পারে, হরমোন তৈরি করতে পারে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে বোন মেরুতে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য কে উদ্দীপনা তৈরি করে বা কে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে? কিডনি তৈরি করে। কোন গ্রোথ ফ্যাক্টর তৈরি করে? ইরিথ্রোপ্রোটিন নামক গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। মনে রাখবার, এই ইরিথ্রোপ্রোটিন কি? একটা গ্রোথ ফ্যাক্টর। এবং কোষ্ঠকের যে অভ্যন্তরীণ উদ্দীপনাটা তৈরি করছে সেটাকে সিডিকে তৈরি করছে না? সিডিকে তৈরি করছে। সেজন্য আমরা বলতে পারি কোষ্ঠকের নিয়ন্ত্রক হচ্ছে কি? সাইক্লিন প্রোটিন এবং সিডিকে। সাইক্লিন প্রোটিন গুলো বিভিন্ন কাজ সম্পাদন করে, আর সিডিকে কি করে? অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়। এখন এই সাইক্লিনটা বিভিন্ন কাজ কিভাবে করে? মানুষের দেহে 4 ধরনের সাইক্লিন আছে। কোন 4 ধরনের? এই সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। এই 4 ধরনের সাইক্লিন আছে মানুষের। এই 4 ধরনের সাইক্লিন কি করবে? কাজটা কি করছে? সে কোষচক্রের নিয়ন্ত্রণ করছে। তাহলে কোষচক্রের মধ্যে যে কাজগুলো সেগুলোতে এই 4টা সাইক্লিন করবে, তাই না? তাহলে এই 4টা সাইক্লিন কি করবে? কি কাজ করবে? কাজগুলো এখানে আছে, কিন্তু কোন সাইক্লিন কোন কাজ করে সেটা আমি লিখিনি, কারণ এটা মুখস্থ করার কিছুই না। তোমাকে আমি একটা টেকনিক শেখাবো, তুমি সেই টেকনিক দিয়ে এই 4টা জিনিস মনে রাখতে পারবে। প্রথমত একটু জেনে নাও যে কি করছে। কোষকে জি1 থেকে এস দশায় এবং এস থেকে জি2 দশায় নিয়ে যাবে। আমাদের যে কোষ চক্রের পর্যায়টা, সেই পর্যায়ের মধ্যে এরকম ছিল না? তাহলে এটা হচ্ছে এম ফেজ। এই ফেজে যাওয়ার জন্য আগে জি1 এর মধ্যে প্রস্তুত করবে, করার পরে এস দশায় যাবে, এস দশা যাওয়ার পরে জি2 দশায় যাবে, তারপর না এটাতে যাও। এই কাজটা করতেছে কি? একটা সাইক্লিন। তারপর এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করবে। এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি করছে? কোষকে প্রস্তুত করছে। তারপর এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত করবে। মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে। তার মানে এই জায়গার মধ্যে কিন্তু কোষ বিভাজিত হচ্ছে না। বিভাজন ছাড়া, বিভাজন হওয়ার জন্য যা যা দরকার সবকিছু ঘটছে কি এখানে। সব ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটছে কি এখানে। এই জন্য ইন্টারফেস পর্যায়ে, কোন পর্যায়ে? ইন্টারফেস পর্যায়ে নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়ে থাকে। বিপাকীয় মানে কি? যত রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া আছে সবকিছু কোথায় করছে? এই ইন্টারফেস ধাপে করছে। এই জন্য এখানে কি নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়ে থাকে। এখন আসো যে এখানে কোন সাইক্লিন কোন কাজটা করছে। সাইক্লিন ডি, ডি ফর ড্রাইভার মনে রাখবা। কি মনে রাখবা? ড্রাইভার। ড্রাইভার কি করে? চালায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তাই না? তাহলে বলো তো, এক জায়গা থেকে আরেক জায়গায় কোন অপশনের মধ্যে আছে? এই যে জি1 থেকে কোষকে এসে, এস থেকে কোষকে কি জি2 তে। তাহলে এগুলো কি এক একটা স্টেশন নিয়ে যাচ্ছে কে? ড্রাইভার। তাহলে এটা কি? সাইক্লিন ডি। সাইক্লিন ডি। তারপর ইপর কি? এই ইপর হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার কি করে? সে কোনো কিছুকে প্রস্তুত করে। সে বাড়ি প্রস্তুত করতে পারে, গাড়ি বাড়ি তৈরি করতে পারে। তৈরি করা মানে প্রস্তুত করা। বুঝলাম? এটাই আর কি বোঝাচ্ছে। এই প্রস্তুত শব্দটা কোথায় আছে? এই যে এখানে। কি করছে? এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করছে। তাহলে এটা করছে কে? সাইক্লিন ই। এরপর এ। এ মানে কি? অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়, তাই না? সক্রিয় এই কথাটা কোথায় আছে? এখানে আছে সক্রিয়। সক্রিয় বা ত্বরান্বিত করে, রেপ্লিকেশনকে সক্রিয় বা ত্বরান্বিত করে সাইক্লিন এতে। এবার আসো সাইক্লিন বি তে। বিতে কি? বিতে সহজ একটা শব্দ বলি, হ্যাঁ, সহজ একটা শব্দ যেটা সবাই চিনো, সেটা হচ্ছে ব্রেক আপ। ব্রেকআপ মানে কি? শেষ করে দেওয়া। ব্রেকআপ মানে কি? সবকিছু শেষ না, মানে সম্পর্ক শেষ। শেষ মানে কি? কমপ্লিট। কমপ্লিট মানে কি? সম্পন্ন। সম্পন্ন কোথায় আছে? এখানে। তাহলে এটা কি? সাইক্লিন বি। এখন এটাকে রিড আউট করো। সাইক্লিন ডি কি করে? কোষকে জি1 থেকে এস দশায়, এস থেকে জি2 দশায় নিয়ে যায়। কারণ সাইক্লিন ডি মানে কি? ড্রাইভার, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে কি করে? প্রস্তুত করে কে? প্রস্তুত মানে কি? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার কি করে? প্রস্তুত করে। তাহলে কি? সাইক্লিন ই। এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয়। সক্রিয় মানে কি? অ্যাক্টিভ। অ্যাক্টিভ করে কে? সাইক্লিন এ। মায়োটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে ফেলছে, মানে সব শেষ, সব কমপ্লিট।
করছে, ব্রেকআপ করে ফেলছে। কে করছে? সাইক্লিন ডি করছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো কি মুখস্থ করার কোনো দরকার আছে? না, জাস্ট কয়েকবার পড়লে, টেকনিক্যালি পড়লে মনে থাকবে। এবার আসো ইন্টারফেস দশা। ইন্টারফেস দশার মধ্যে কি হয়? এই অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বিভাগীয় নিউক্লিয়াস বলে, বলে ফেলছি কিছুক্ষণ আগে। কেন নিউক্লিয়াসকে বিভাগীয় নিউক্লিয়াস বলে? কারণ যাবতীয় রাসায়নিক কাজগুলো কোথায় হয়? এই ইন্টারফেস দশাতেই হয়। তারপর মোট সময় কত? 90 থেকে 95 ভাগ। তিনটা দশা হয়, কি? জি1 এস এবং জি2 দশা। এগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করবো। প্রথমে জি1 দশা। জি1 দশার মধ্যে কি কি কাজ হয়? আমরা কি এতক্ষণে অনেকগুলো কাজ করে ফেলছি না? প্রথম কাজ কি হবে? যেহেতু এটা ইন্টারফেসের প্রথম ধাপ, পুরোটা কোষচক্রকে নিয়ন্ত্রণ করে কে? অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় কে? সিডিকে। উদ্দীপনা না দিলে তো সেটা আজীবন এখানে আটকে থাকবে। তাহলে উদ্দীপনা মানে সিডিকে প্রোটিন তৈরি হয় কোথায়? তৈরি হয় জীবন দশায়। সিডিকে তৈরি হয়। সিডিকে এর পুনরূপ কি? এই সিডিকে এর পুনরূপ কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। দেন কাইনেস। এই যে সি, তারপর ডি, এরপর কে। আর এই প্রোটিন কি করে? ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে। এখন ফসফোরাইলেশন মানে কি? ফসফো দিয়ে বুঝতে পারছো না? ফসফো দিয়ে কি? ফসফেট কে বোঝাচ্ছে? তো ফসফেট অণু। ফসফেট অণু কি করে? কোন একটা জৈব অণুর সাথে যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করে, তাই না? তাহলে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে কে? সিডি কে নিয়ন্ত্রণ করে। এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে কে? সিডি কে নিয়ন্ত্রণ করে। আর কি তৈরি হয়? আরএনএ এবং ডিএনএ প্রতিলিপনের সকল উপাদান তৈরি হয় এখানে। মোট কোষ চক্রের কত সময় লাগে এটা দেখেছিলাম না? 30 থেকে 40% সময়। এখন আসে এস দশা। এস দশাতে কি হয়? ডিএনএ প্রতিলিপিত হয়, রেপ্লিকেশন। এটাই হচ্ছে কি এস দশার প্রধান কাজ। আর এই এস দশা থেকে জি টুতে যাওয়ার আগেই ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়। তার মানে ডিএনএ অনুলিপন হয় কোথায়? এস দশায়। সম্পন্ন হয় কোথায়? এস দশাতেই সম্পন্ন হয়ে যায়। এটার মোট সময় কত? 30 থেকে 50%। জি টু দশার মধ্যে অনেকগুলো তথ্য আছে যেগুলো তোমাকে জানতে হবে। প্রথম তথ্য কি? এটারও একটা প্রধান কাজ আছে। প্রধান কাজ হচ্ছে মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থের সংশ্লেষণ। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে মাইক্রোটিবিউলটা আসলে কি? এটা একদম ফাঁপা টিউবের মতো দেখতে, যেটা অনেকগুলো প্রোটিন দ্বারা তৈরি। এটা আসলে কাজ করে কি? জিরো দশা কি ইন্টারফেসের শেষ দশা না? এই দশার পরে তো একটা কোষ বিভাজিত হবে। সেই কোষটা যে বিভাজিত হবে তার একটা নির্দিষ্ট আকার দরকার পড়বে, নির্দিষ্ট কাঠামো দরকার পড়বে। সেই নির্দিষ্ট আকার এবং কাঠামো তৈরিতে সাহায্য করে মাইক্রোটিবিউল। এই কারণে এই মাইক্রোটিবিউলের যে গঠনকারী পদার্থের সংশ্লেষণটা করতেছে কে? জিটু দশা। এই পদার্থ থেকেই মাইটোসিস বিভাজন ফেজে কি তৈরি হয়? স্পিন্ডল তন্তু তৈরি হয়। এখন এই মাইক্রোটিবিউলকে গঠন করার জন্য যে সকল পদার্থের প্রয়োজন ছিল সেগুলোকে সংশ্লেষ করা হয়েছে। কিন্তু এই পদার্থ গঠনের তো সূচনা করতে হবে। সেই সূচনাটা কে করবে? সূচনার সু, এই সু দিয়ে মনে রাখবে সেন্ট্রোসোম। এটাকে আবার ভুল করে কেউ সেন্ট্রিওল বলো না, সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম কি করে? মাইক্রোটিউবুল তৈরির সূচনা করে। এই দ্বিতীয় দশার যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটিপি। এটিপি উৎপন্ন হয় বা এটিপি তৈরি হয় কোথায়? জিটুতে। এটিপি মানে কি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডেনোসিন ট্রাইফসফেটটা কি? জীবের শক্তির একক, তাই না? আবার এই এটিপি কে কি বলা হয়? শক্তির মুদ্রা বলা হয়, এনার্জি কয়েন বলা হয়ে থাকে। এখান থেকে চারটা প্রশ্ন আসতে পারে। কোষচক্রের কোন ধাপে এটিপি তৈরি হয়? জিটু দশায়। অ্যাটিপির ফুল ফর্ম কি? এটাও আসতে পারে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আর অ্যাটিপি কিসের একক? এখানে ভালো করে ক্লিয়ার থাকবা। জীবদেহ গঠনের একক হচ্ছে কোষ, আর জীব কোষের শক্তির একক হচ্ছে কি? জীব কোষের শক্তির একক হচ্ছে কি? অ্যাটিপি। আর শক্তির মুদ্রা বা এনার্জি কয়েন বলা হয় কাকে? অ্যাটিপি কে বলা হয়। এই চারটা প্রশ্ন। এখন আমাকে বলো অ্যাটিপি কেন তৈরি হয়? বিভাজন সম্পন্ন করার জন্য যেই শক্তিটা দরকার সেই শক্তিটা প্রদান করার জন্য অ্যাটিপি তৈরি করা হয়। জিটু দশা থেকে বিভাজনের জন্য প্রস্তুতকৃত কোষটা কোথায় যাবে? মাইটোটিক ফেজে যাবে, এম ফেজে যাবে। তো এই এম ফেজে যাওয়ার পর সেটা যে বিভাজন হবে, সেই বিভাজনের জন্য একটা শক্তির প্রয়োজন আছে। সেটা কি? সেটা তো জৈব শক্তি, সেটা তো বাহির থেকে প্রয়োগ করা যাবে না। সেই জৈব শক্তিটা প্রদান করে কে? এই অ্যাটিপি প্রদান করে। জীবকোষের শক্তির একক কি? এই অ্যাটিপি। জিটু থেকে বিভাজনের জন্য প্রস্তুতকৃত যেই কোষগুলা, সেই কোষগুলা এম ফেজে যাচ্ছে একটা প্রোটিনের মাধ্যমে। সেই প্রোটিনটার নাম কি? সেই প্রোটিনটার নাম হচ্ছে এমপিএফ। এই এমপিএফ প্রোটিনের মাধ্যমে সে কি করছে? জিটু দশা থেকে এম ফেজে যাচ্ছে। এখন এই এমপিএফ এর ফুল ফর্মটা তোমরা কিভাবে মনে রাখবা? ধরো এখানে একটা কোষ আছে, ছোট্ট একটা কোষ। এই কোষটাকে যাবতীয় কিছু দিয়ে আমি তৈরি করলাম। তৈরি করে ডিএনএ অনুলিপন করার জন্য, এটা থেকে একাধিক ডিএনএ প্রতিলিপন করার জন্য আমি কোথায় পাঠালাম? এস দশাতে পাঠালাম। কোষটা যখন এস দশায় আসলো, এস দশায় আসার পর প্রধান কাজ কি? এর ডিএনএ অনুলিপন করা, প্রতিলিপন করা। ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপনের সব কাজ করার পর যা যা দরকার সেগুলো কাজ এখানে সম্পন্ন করে সেই কোষটা কোথায় গেল? জি টু দশাতে। এই যে জি টু দশাতে কোষটা আসছে,
এখন এই কোষের মধ্যে কি হবে, এই কোষটার তো একটা আকার দিতে হবে। আকার দিতে হবে না, সেই আকারের জন্য জি2 দশাতে মাইক্রোটিউবুল গঠনকারী পদার্থগুলোর সংশ্লেষণ ঘটে। এখন সেগুলোর সংশ্লেষণ করার পর মাইক্রোটিউবুল তো গঠন করতে হবে, সেটার সূচনা করে কে? সেন্ট্রোসোম সূচনা করে। সেন্ট্রোসোম সূচনা করার পর এখন এই কোষটা তো তৈরি। এই কোষটাকে এখন আমাদের এই পর্যায়ে পাঠাতে হবে। কিন্তু এই পর্যায়ে পাঠানোর জন্য মানে অ্যামফেজে পাঠানোর জন্য আমাদের একটা প্রোটিন দরকার পড়বে, সেটা হচ্ছে অ্যাম্পির। এই প্রোটিন দিয়ে ধরলাম যে সেটা সেখানে গেল, যাওয়ার পর ওখানে তো একটা বিভাজন হতে হবে, বিভাজন হওয়ার পর একটা নির্দিষ্ট আকার পাবে, নির্দিষ্ট আকৃতি পাবে, দেহের বৃদ্ধি পাবে, তাই না? এই কাজগুলো করার জন্য তো একটা শক্তির দরকার। সেই শক্তিটাও কি এই জি2 তৈরি করে দেয়, সেটা হচ্ছে অ্যাটিপি। এখন আমাকে বল, এই যে কোষটা জি2 থেকে এম পর্যায়ে যাচ্ছে, প্রস্তুতি পর্যায়ের 3টা পর্যায় সম্পূর্ণ করে তারপরে এম পর্যায়ে যাচ্ছে, তার মানে সে এখানে কি মেচিউর না, মানে কোষ বিভাজনের জন্য প্রাপ্তবয়স্ক হলো না। তাহলে এটা দিয়েই মনে রাখবা, যখন এই কোষটাকে অ্যাম্পেজে নিয়ে যেতে হয় তখন যেই এমপিএফ প্রোটিনটা লাগে সেটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে মেচুরেশন। মানে কি সে মেচিউর হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মেচুরেশন। এরপর পি দিয়ে হচ্ছে প্রোগ্রাম, আর এফ দিয়ে হচ্ছে ফ্যাক্টর। এই মেচুরেশন প্রোগ্রাম ফ্যাক্টর এই প্রোটিনটার মাধ্যমে প্রাপ্তবয়স্ক যে কোষটা মানে বিভাজনের জন্য তৈরি কোষটা কোথায় যায়? জি2 থেকে অ্যাম্পেজে যায়। আর জি2 তে সময় লাগে মোট 10 থেকে 20 ভাগ। সম্পূর্ণ কোষ চক্রের 10 থেকে 20% সময় লাগে কোথায়? এই জি2 দশায়। এইটুকুই ছিল ইন্টারফেসের যাবতীয় তথ্য। এখানে যেই তথ্যগুলো নিয়ে আমি আলোচনা করছি, যদি তুমি শুধুমাত্র এগুলো পড়ো তারপরও তোমার পরীক্ষার মধ্যে কমন পড়ে যাবে। কিন্তু তোমার কাজ তো এইটা না, তোমার কাজ হচ্ছে আমি পড়ানোর পর এই স্লাইডটা ওপেন করবা, এই স্লাইডটা ভালো করে পড়বা, পড়ার পর বইটাকে দাগাবা, দাগানোর পর নিজে একবার এই ইন্টারফেস দশাটা পুরোপুরি একদম A to Z শুরু থেকে শেষ পর্যন্ত রিভাইজ করবা। ইম্পর্টেন্ট আছে যেগুলো বাদ করে গেছে আমি বলি নাই, সেগুলো নিজের মতো করে আঁকায় নিবা। আমি ক্লাসের মধ্যে সেই টপিক গুলাই বলছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বুঝতে সমস্যা হয় সেগুলো। ওকে, এখন আসে এমফেস। ইন্টারফেসের মধ্যে যত দশা ছিল সব দশা শেষ, যেটা 90% সময় নিয়ে কাজ করে। এমফেসের ক্ষেত্রে সেম। এমফেসটা কি? ছোট সময়, মানে খুব অল্প সময়ের মধ্যে কাজ করে 5 থেকে 10 বার, কারণ তোমাকে সবকিছু তৈরি করে দিয়ে দিছে ইন্টারফেস, জাস্ট সেটার বিভাজন হবে। সেই বিভাজন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ধাপ আছে, যে ধাপগুলোতে খুব বেশি সময় লাগে। আর এই সময় লাগাটা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। প্রথম কনফিউশন তৈরি হয় এই লাইনটার মধ্যে হবে, মানুষের কোষ চক্রে মাইটোটিক দশা কতক্ষণ স্থায়ী হয়। এখন মাইটোটিক দশা যে কথাটা আছে না, কোষ চক্রের 100 ভাগের মধ্যে 5 থেকে 10 ভাগই হবে, এতক্ষণই স্থায়ী হবে। বুঝো, এই 5 থেকে 10 ভাগের সাথে কিন্তু এই তথ্যের কোনো মিল নাই, কারণ এখানে কি বলছে, কোষ চক্রের মোট সময়ের মাত্র 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয় কোথায়? মায়োটিক। এখন মানুষের কোষ চক্রের মধ্যে 100 ভাগ সময় আছে, এই 100 ভাগ সময়ের মধ্যে এই যে 10 থেকে 5 ভাগ সময়টা ব্যয় হচ্ছে না, সেই সময়টা কতক্ষণ? 1 থেকে 5 ঘন্টা। এটা কোথায়? মানুষের কোষ চক্র। মানুষ কি স্তন্যপায়ী প্রাণী না? তো স্তন্যপায়ী প্রাণীর কোষ চক্রে মায়োটিক দশা কতক্ষণ স্থায়ী হয়? 1 থেকে 1.5 ঘন্টা। এটা মাথায় রাখবেন। স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে আমি মানুষ দিতে পারি, অন্য কোনো স্তন্যপায়ী প্রাণী দিতে পারি, ছাগল দিতে পারি, গরু দিতে পারি, সবার ক্ষেত্রে কতক্ষণ মায়োটিক দশা স্থায়ী হয়? 1 থেকে 1.5 ঘন্টা। মায়োটিক ফেজের বিস্তারিত কিন্তু আমরা মাইটোসিস পরিবিভাজনে দেখে ফেলছি। এরপর আমরা ইন্টারফেসও দেখলাম। এখন এই মাইটোসিস এবং ইন্টারফেস এই দুটার মধ্যে পার্থক্য কি হতে পারে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। একদম সহজ না পার্থক্যগুলো। ইন্টারফেসে কি হয়? সময় লাগে 90 থেকে 95 ভাগ। এমফেসে কি হয়? 5 থেকে 10 ভাগ সময় লাগে। এটা কি? সময়কাল। ইন্টারফেসকে প্রস্তুতি পর্যায়ে বলে। আর বিভাজন কোথায় হয়? এমফেসে। তাহলে এটা কি? বিভাজন পর্যায়ে। ইন্টারফেস দশায় কোষীয় সংগঠনের বৃদ্ধি কি? কোষীয় সংগঠনের বৃদ্ধি ঘটে। আর এখানে বিস্তার হয়। এখানে কি হয়? বিস্তার হয়। আর এমফেসের আমরা যখন মাইটোসিস দেখছিলাম তখন মাইটোসিসের মধ্যে আমরা কি ক্রোমোজোম দেখছিলাম না? তাহলে কি এখানে বংশগতীয় বস্তু কি আকারে থাকে? ক্রোমোজোম আকারে থাকে। বংশগতীয় বস্তু ক্রোমোজোম আকারে থাকে। আর এখানে কি আকারে থাকে? ক্রোমাটিড আকারে থাকে। এটাই হচ্ছে ইন্টারফেস এবং এমফেসের মধ্যে পার্থক্য। এখন আমরা আগে যা পড়ছিলাম মাইটোসিস বিভাজন গুলো কিভাবে হয়, কখন কি হচ্ছে না হচ্ছে, এসব 2টা ধাপে হয়। কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। কেরিওকাইনেসিসটাই কি? মূলত মাইটোসিস বিভাজন। ওই বিভাজনটা কি কয় ধাপে হয়? অনেক দীর্ঘ একটা পর্যায়ের মধ্যে হয়। কতগুলা? প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। এই 5টা ধাপে হয়। এই 5টি ধাপে হয়। কয়টা? 5টি ধাপ। তারপরে সাইটোকাইনেসিস হয়। আমরা অনেকগুলো তথ্য পূর্বে দেখে এসেছি, তারপর এখানে আমরা একটু হাইলাইট করে দিই। প্রোফেস ধাপে কি হচ্ছে? জল বিয়োজন। টেলোফেজ ধাপে কি হচ্ছে? জল যোজন। সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। প্রোমেটাফেজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য কোনটা? ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোমাল নৃত্য। আর কি? স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব। তারপর নিউক্লিয়াসের বিলুপ্তি। ট্রাকশন ফাইবার সেন্ট্রোমিয়ারকে স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত করে, তাই না? আরেকটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি? অ্যাস্টার তন্তু।
এটা অনেকের চোখে আড়াল হয়ে যাবে। অ্যাস্ট্রাল তন্তু কি হয়? বিচ্ছুরিত হয়। কোন পর্যায়ে? প্রোমেটাফেজ পর্যায়ে। এরপর মেটাফেজ। মেটাফেজ মানে কি? মোটা ভাই, সব থেকে মোটা ক্রোমোজোম। ক্রোমোজোম লিখতে পারতেছি না, তো আমি এটা লিখে দিলাম। তারপরে কি? বিষুবীয় অঞ্চলে অবস্থান কোথায় হয়? এটাতেই হয়, এটাতেই হয়। আর বাকিগুলো তোমরা একটু পড়ে নিও। অ্যানাফেজ ধাপে কি হয়? এটাকে কি বলা হয়? গতি পর্যায়। অ্যানাফেজ ধাপকে গতি পর্যায় বলা হয়। এখানে কি থাকে? ক্রোমোজোম গুলা অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক আকার ধারণ করে। আকার ধারণ করে। প্রথমটা কি? মেটাসেন্ট্রিক। এই মেটাসেন্ট্রিকটা কিভাবে মনে রাখবা বলো তো? এই চিহ্নগুলো কিভাবে মনে রাখবা? এম এটা না? এম এর মাঝখানে কি? এ কি? বি। তাহলে এখানে কি আছে? বি। বি দিয়ে কি? মেটাসেন্ট্রিক। এখন এই বিটাকে যদি তুমি একটু ঘুরিয়ে দাও, তাহলে কেমন হয়ে যায়? এল হচ্ছে যেহেতু একটু বাঁকা হয়ে গেছে, সো এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। আরেকটা কি? অ্যাক্রোসেন্ট্রিক, আঁকা বাঁকা, অ্যাক্রো। আর সর্বশেষ সেটা কি? আই। আয়ের উপরের মাথাটা যদি একটু বড় করে দাও, তাহলে কি হয়ে যাবে? টি এর মতো হয়ে যাবে। সো এটা কি? টেলোসেন্ট্রিক। আর নিউক্লিয়াসের বিলুপ্তি সম্পূর্ণ। সম্পূর্ণ বিলুপ্তি কোথায় হয়? মেটাফেসে। এগুলো তোমরা একটু ভালো করে করে নিবা। এখন আসলে অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয়? যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে বিন্যস্ত হবে না, ঠিকভাবে গঠন হবে না। এছাড়াও কি হতে পারে? টিউমার বা ক্যান্সার সৃষ্টি হতে পারে। অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। টিউমার এবং ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কে? অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস কখন হবে? যখন সিডিকে নিয়ন্ত্রণ হারাবে। কারণ সিডিকে তো কি করে? কোষচক্রের উদ্দীপনা তৈরি করে। আর যখন নিয়ন্ত্রণ হারাবে, তখনই তো ক্যান্সার সৃষ্টি হবে, টিউমার সৃষ্টি হবে। তাই ক্যান্সার কোষে কি হয়? সিডিকে নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। P53 ডিফেক্টিভ হলে কোষচক্র নিয়ন্ত্রণ হারায়। মানুষের দেহে সব থেকে বেশি P53 থাকে, যে কারণে কোষচক্র নিয়ন্ত্রণ হারালে মানুষের শরীরে টিউমার, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এরা কি করে? কোষচক্রের নিয়ন্ত্রণকে নষ্ট করে ফেলে। কোষচক্র বিনষ্টকারী জিন হলো অনকোজিন। অন্ত্রজিন কি করে? কোষচক্রকে বিনষ্ট করে। এটা হচ্ছে একটা নিয়ন্ত্রণকারী জিন। যেহেতু অন্ত্রজিন কোষচক্রকে বিনষ্ট করে, আর এই বিনষ্ট করার কারণে কি সৃষ্টি হবে? ক্যান্সার সৃষ্টি হবে। কারণ কোষচক্র বিনষ্ট করলে সিডিকে নিয়ন্ত্রণ হারাবে, সিডিকে নিয়ন্ত্রণ হারালে কোষচক্র বিনষ্ট হবে, একই কথা। আর এর ফলে কি হবে? ক্যান্সার সৃষ্টি হবে। তাহলে ক্যান্সার সৃষ্টি হওয়াকে বলে, ক্যান্সার সৃষ্টি হওয়াকে বলে অনকোজেনেসিস। কি বলে? অনকোজেনেসিস। যদি তোমার পিছনে একটা মোটা ভাইয়া থাকে বা মোটা একটা মানুষ থাকে, তাহলে তোমার একটা সাহস হবে না? তুমি তো উৎসাহ পাবা সামনের মানুষটাকে একটা ঘুষি মারা, কারণ তোমার পিছনে একটা শক্তিশালী মোটা মানুষ আছে। সেম কাজটাই এই মোটা ভাই মানে মিউটাজিনস করে। মিউটাজিনস কি করে? মিউটাজিন ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া হলো কি? মেটাস্টেসিস। মেটা দিয়ে মনে রাখবা। ফেসবুকের মাদার কোম্পানির নাম মেটা না? মেটা দিয়ে কি হচ্ছে? ফেসবুকটা কি সারা বিশ্বে ছড়াই গেছে? তাহলে এইটা কি? টিউমার সৃষ্টিকে ছড়াই দিচ্ছে। তাহলে কি হবে? মেটাস্টেসিস। ক্লিয়ার? এরপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে কোষের মৃত্যু। কোষের মৃত্যু দুই ভাগে হয়। একটা হচ্ছে নেক্রোসিস, আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই অ্যাপোপ্টোসিস দিয়ে মনে রাখবা আপনা আপনি, আপনা আপনি মৃত্যু, যেটা সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আপনা আপনি মৃত্যু কখন হবে? জেনেটিক্যালি। জেনেটিক্যালি মৃত্যুকে কি করে? আপনা আপনি। এই জন্য কি? আপনা আপনি আ দিয়ে মনে রাখবা অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস, এটাকে নিউট্রিশন দিয়ে মনে রাখবা। কি দিয়ে? নিউট্রিশন। আবার নিকোটিন দিয়ে মনে রাখতে পারো। নিউট্রিশন থেকে আসতেছে পুষ্টির অভাব। নিকোটিন মানে কি? নেশা জাতীয় পদার্থ। আর নেশা জাতীয় পদার্থ কি? বিষাক্ত পদার্থ, তাই না? নিকোটিন কি বিষাক্ত না? বিষাক্ত। তাহলে কি? বিষাক্ত পদার্থ। এর মানে পুষ্টির অভাবে আর হচ্ছে বিষাক্ত পদার্থের কারণে যে মৃত্যুটা হয়, সেই মৃত্যুকে নেক্রোসিস বলে। কোষের জেনেটিক্যালি মৃত্যুকে কি বলে? অ্যাপোপ্টোসিস। এই দুইটা তথ্য জানলেই হবে। মাল্টিপল ডিভিশন এখানে শেষ। তোমার কাজ হচ্ছে সবগুলো ধাপ ভালো করে মুখস্থ করা, মানে সবগুলো পর্যায়ে আর কি। কেরুকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য গুলো ভালো করে পড়বা। দুবার রিভিশন দিবেন। দুইবার, কয়বার? দুইবার রিভিশন দিবেন। মায়োটিক ইন্ডেক্স ভালো করে পড়তে হবে। মায়োটিক ইন্ডেক্স কোনটা? এমআই। এমআইটা কি জন্য ব্যবহার করা হয়? টিউমার শনাক্তকরণে ব্যবহার করা হয়ে থাকে। কারণ উচ্চ এমআই কি করে? বর্ধনশীল টিউমারকে শনাক্ত করতে পারে। মাইটোসিস এবং অ্যামাইটোসিসের মধ্যে পার্থক্য সমূহ। এখানে মাইটোসিস আর অ্যামাইটোসিস না, সাথে মিওসিসের পার্থক্য পড়বা। এই সবগুলো পার্থক্য নিজে পড়বা, তাহলেই হবে। এখন আমরা সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ একটা বিভাজন। এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? কারণ এখানে যে কোষটা থেকে অপত্য কোষ তৈরি হচ্ছে, সেই একটা কোষ থেকে চারটা অপত্য কোষ তৈরি হচ্ছে। আগে যেখানে দুইটা তৈরি হতো, সেখানে সমগুণ সম্পন্ন ছিল। এখন এইখানে একটা থেকে চারটা তৈরি হচ্ছে। তো এখানে যে ক্রোমোজোম গুলো ছিল, সেই ক্রোমোজোম গুলো এখানে আগে দুভাগে ভাগ হয়েছিল, এখন চার ভাগে ভাগ হতে হচ্ছে। সমগুণ সম্পন্ন কি আর হবে? সমগুণ সম্পন্ন আর হবে না। কি হবে? এই মাতৃকোষের গুণাগুণের অর্ধেক গুণাগুণ সম্পন্ন হবে প্রত্যেকটা অপত্য কোষ। আগেরটাই একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হচ্ছিল, যে কারণে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হচ্ছিল, ক্রোমোজোমটাও একবার বিভাজিত হচ্ছিল। এখন নিউক্লিয়াসটা দুবার বিভাজিত হবে। কারণ এই যে চারটা কোষ তৈরি হচ্ছে, এটা কিন্তু একবারে হচ্ছে না। প্রথমে মিওসিস,
এক ঘটবে, ঘটে নিউক্লিয়াসটা একবার বিভাজন হয়। ম্যাক্সিমাম কাজটা কিন্তু মিওসিস একের মধ্যেই হয়ে যায়। তারপর ইন্টারকাইনেসিসের মধ্যে বাকি যে কাজগুলো করবে মিওসিস দুই এর জন্য, সেই কাজগুলো ইন্টারকাইনেসিস করে তারপর মিওসিস দুই সম্পন্ন হবে। তা এখানে নিউক্লিয়াস একবার বিভাজিত হচ্ছে, এখানে নিউক্লিয়াস একবার বিভাজিত হচ্ছে। নিউক্লিয়াস দুবার বিভক্ত হচ্ছে, ক্রোমোজোম কতবার? একবার বিভক্ত হচ্ছে। কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেছেন কে? ব্যানাডিন এবং হাউজার। পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোজোম হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন কে? স্ট্রাসবুর্গার। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি যাতে তোমরা রিভিশন করতে পারো। সর্বপ্রথম গোল কৃমির জননাঙ্গে মিওসিস পরিবিভাজন আবিষ্কার করেছে কে? বোবেরি। এখানে দেখো ওকার আছে, ওকার মানে কি? গোল। এভাবে মনে রাখবা, গোলাকৃতির কৃমির জননাঙ্গে মিওসিস পরিবিভাজন আবিষ্কার করেছে কে বা প্রত্যক্ষ করেছে কে? বোবেরি। সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মিওসিস বিভাজন বলেন কে? ফার্মার ও মুর। এটা কি মনে রাখবা? সর্বপ্রথম, সর্বপ্রথম মানে কি? ফার্স্ট। হ্রাসমূলক বিভাজনকে কি বলেছে? মিওসিস বলেছে। মিওসিস কি? ম দিয়ে মুর, বুঝলা? ফার্স্ট মুর, সর্বপ্রথম মিওসিস। সর্বপ্রথম মিওসিস বিভাজন বলেছেন কে? হ্রাসমূলক বিভাজনকে ফার্মার এবং মুর বলেছেন। এখন আসলে মিওসিস বিভাজনের বৈশিষ্ট্যগুলো জানি। মিওসিস বিভাজন কি করে? জনন মাতৃকোষে হয় মিওসিস বিভাজনটা। জনন মাতৃকোষ, আর মাতৃকোষ সবসময় কি হয়? ডিপ্লয়েড হয়, তাই না? নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এটাও কি মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। আগেরটা তো প্রোফেজ ছিল, এটা হচ্ছে কি? প্রোফেজ। হোমোলোগাস ক্রোমোজোম জোড় বেঁধে বাইভ্যালেন্ট তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে বাইভ্যালেন্টটা কি? হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? হোমো মানে হচ্ছে সেম। হোমো মানে কি? সেম। মানবদেহে কত জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া ক্রোমোজোম আছে। ইউনিট ক্রোমোজোম কয়টা? 23টা। সেট কয়টা? 23টা। এখানে কি করছে? বাইভ্যালেন্ট মানে কি? জোড়া বাঁধা, মানে বাই মানে হচ্ছে দুই, দুইটা, মানে সমজাতীয় দুইটা ক্রোমোজোম কি করছে? একসাথে মিলে জোড়া বাঁধছে। সেটাকে কি বলা হয়? বাইভ্যালেন্ট বলা হয়। কায়াজমা সৃষ্টি, ক্রসিং ওভার হয় বলে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জিন বিনিময় ঘটে। এটা একটা ক্রোমোজোম, তারপর এখানে আরেকটা ক্রোমোজোম, যেখানে এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোমে কায়াজমা সৃষ্টি হবে, এটার সাথে এটার কায়াজমা সৃষ্টি হবে। যখন এই দুইটার কায়াজমা সৃষ্টি হবে, তখন এটার বৈশিষ্ট্য এটার সাথে, এটার বৈশিষ্ট্য এটার সাথে কি হবে? বিনিময় হবে। এদের মধ্যে কি বিনিময় হবে? জিনের বিনিময় ঘটবে। কেন ঘটবে? ক্রসিং ওভারের কারণে। তো একটা মাতৃকোষ থেকে চারটা হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি হয়। কয়টা? চারটা হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি হয়। এখন বুঝতে পারছো যে কেন সমগুণ সম্পন্ন হচ্ছে না? একটি কোষ থেকে কিভাবে চারটি অপত্য কোষ তৈরি হয়? কিভাবে হয়? প্রথমে একটা চুয়ান মাতৃকোষ থাকে, যেহেতু মিওসিস কোষ বিভাজন হচ্ছে, মিওসিস কোষ বিভাজন অবশ্যই এটা জনন মাতৃকোষে হবে। তারপর এখান থেকে প্রথমে একবার নিউক্লিয়াস বিভাজিত হবে, বিভাজিত হয়ে এখানেও কি হবে? টুয়েন হবে, হ্যাঁ। এটা কি? টুয়েনই থাকবে। তারপর এখান থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে দুইটা। এখান থেকে কি হবে? হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে দুইটা। আগেরটায় আমরা যেরকম দেখছিলাম মাইটোসিস কোষ বিভাজনে সরাসরি টুয়েন থেকে সমগুণ সম্পন্ন দুইটা কোষ তৈরি হয়েছিল, এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। এটার ক্ষেত্রে এই পুরোটা হচ্ছে একটা প্রসেস। এই পুরোটা কি? একটা প্রসেস। এভাবেই কিন্তু একটা থেকে চারটা অপত্য কোষ তৈরি হচ্ছে, যেখানে এখানে ক্রোমোজোম ছিল কয়টা? এখানে ক্রোমোজোম ছিল ধরো 46টা। তাহলে এইখানে ক্রোমোজোম আসছে কয়টা? প্রত্যেকটাতে 23টা 23টা করে। তাহলে সমগুণ সম্পন্ন কি হচ্ছে? হচ্ছে না। মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম সংখ্যা পাচ্ছে। আর এখানেই মূলত নিউক্লিয়াসটা আরো একবার বিভাজিত হয়েছে, কিন্তু ক্রোমোজোমটা কি? জাস্ট একবার বিভাজন হয়ে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট চারটা অপত্য কোষ সৃষ্টি করছে। তো এখন আসলে মিওসিসের প্রক্রিয়াগুলো, মিওসিসের প্রক্রিয়াগুলো কিভাবে হয়? দুইটা প্রক্রিয়া, মিওসিস এক, মিওসিস দুই। মিওসিস একটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা মিওসিস এক নিয়ে আলোচনা করবো। মিওসিস দুই নিয়ে খুব একটা আলোচনা করার কিছু নেই, তারপর আমরা শেষে একটু আলোচনা করে ফেলবো। মিওসিস একে কি কি ধাপ থাকে? চারটা ধাপ থাকে। মিওসিস একে কয়টা? চারটা। মিওসিস দুইও চারটা ধাপ থাকে। প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। প্রোফেজ একটা হচ্ছে দীর্ঘস্থায়ী ধাপ। যেহেতু দীর্ঘস্থায়ী ধাপ, এটাকে পাঁচটা ধাপে ভাগ করা হয়েছে। কয়টা? প্রোফেজ এককে পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে। পাঁচটি ধাপের মধ্যে কি কি আছে? ল্যাপটোটিন, প্যাকাইটিন, তারপর জাইগোটিন। এটা আগে আর কি, জাইগোটিনটা আগে হবে, প্যাকাইটিনটা পরে। এরপর হচ্ছে ডিপ্লোটিন, তারপর হচ্ছে ডায়াকাইনেসিস। এই পাঁচটা ধাপে প্রোফেজ ধাপটা কমপ্লিট হয়। আমরা দেখে আসছিলাম না কোষ্ঠকের ক্ষেত্রে ডিএনএ প্রতিলিপন হচ্ছে ইয়াতে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। এইখানে কিন্তু ডিএনএ প্রতিলিপনের প্রয়োজন পড়ে না। কারণটা হচ্ছে প্রোফেজ শুরু হওয়ার আগে ডিএনএ প্রতিলিপিত হয়ে যায়, কিন্তু দৃষ্টিগোচর হয় না। এই মিওসিস কোষ বিভাজনের এই যে প্রোফেজ ধাপটা আছে না, এই প্রোফেজ ধাপটা সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। কারণ এই ধাপের এই যে পাঁচটা পর্যায়ে, যে এই পাঁচটা পর্যায়ের থেকে কোশ্চেন আসে, এইগুলি আমরা এখন দেখি। প্রথমত ল্যাপ্টোটিন। ল্যাপ্টোটিনের ল দিয়ে আমরা মনে রাখবো লাভ। এখানে বিস্তারিত করার কিছু নেই, যা বোঝার আমরা আগে বুঝে ফেলছি, বিভাজন গুলো কিভাবে হয়, কোষ বিভাজন কেমনে হয় না হয়। এখানে জাস্ট তথ্যগুলো জান। লেপটোডিনের ল দিয়ে কি মনে রাখবা? লাভ। কাউকে ভালোবাসলে তাকে কি দেওয়া হয়?
ফুলের তোড়া দেওয়া হয়। এই যে ফুলের তোড়াটা দিচ্ছ, সেই ফুলের তোড়াটাকে ইংলিশে কি বলে? বুকে বল, বা বুকেট, যেটা বানানটা আর কি বুকেট, কিন্তু উচ্চারণ কি বুকে। বুকে বা ফুলের তোড়ার মতো দেখা যায় কাকে? ক্রোমোজোম। এটা কি ফুলের তোড়ার মতো দেখা যায় কাকে? ক্রোমোজোম। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ক্রোমোজোম গুলোকে ফুলের তোড়ার মতো দেখা যায় কোথায়, বা ক্রোমোজোম গুলো ফুলের তোড়ার মতো বিন্যাস ধারণ করে কোথায়? ল্যাপ্টোটিন। আর যেহেতু এইটা হচ্ছে প্রোফেজ একের প্রথম ধাপ, প্রোফেজে কি হতো আগে? জল বিয়োজন হতো। তাহলে ল্যাপ্টোটিনে কি হয়? জল বিয়োজন হয়। আর যখন জল বিয়োজন হয় তখন ক্রোমোজোম গুলো কি করে? রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, যেটা তোমরা মাইটোসিস পরিবর্তনের প্রবেশ পড়লে জানতে পারবা। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বহু ক্রোমোমিয়ার দেখা যায় কোথায়? প্রোফেজ একের ল্যাপ্টোটিনে। এই চারটা প্রশ্ন এখান থেকে আসবে। ফুলের তোড়া দেখা যায় বা বুকে দেখা যায় কোথায়? ল্যাপ্টোটিনে। জল বিয়োজন কোথায় ঘটে? ল্যাপ্টোটিনে। রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় কোন ধাপে? ল্যাপ্টোটিনে। বহু ক্রোমোমিয়ার দেখা যায় কোথায়? ল্যাপ্টোটিনে। ওকে। এরপর হচ্ছে জাইগোটিন। জাইগোটিন মানে তো বুঝতে পারছো, জাইগোট এখানে কি হবে? টু এন হবে। টু এনটা কিভাবে হবে? দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের সমন্বয় হবে। তো এই যে ক্রোমোজোম গুলা একটা জোড়া সৃষ্টি করে, এই যে একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, কি করছে? জোড়া সৃষ্টি করছে। তাহলে প্রথমে কি লাগবে এখানে? জ দিয়ে জোড়া। জোড়া সৃষ্টি। কিসের জোড়া সৃষ্টি? হোমোলোগাস ক্রোমোজোম। এখন এই যে দুইটা ক্রোমোজোম জোড় সৃষ্টি করতেছে, এই জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় সিনাপসিস। কি বলা হয়? সিনাপসিস। তাহলে এখানে কি আছে? সিনাপসিস কথা আছে। সিনাপসিস দেখা যায় কোথায়? জাইগোটিন উভপর্যায়ে। সিনাপসিস ঘটে কি জন্য? দুটি হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া সৃষ্টির জন্য। আর এই যে হোমোলোগাস যে সৃষ্টিটা হয়েছে, এটা কি ছিল? সিনাপসিস। এই জোড় বাঁধাটাকে কি বলে? বাইভ্যালেন্ট বলে। বলেছিলাম না বাইভ্যালেন্ট আমরা পরে দেখবো। এই যে তোমার বাইভ্যালেন্ট চলে আসছে। তাহলে কি প্রশ্ন কি থাকতে পারে, বাইভ্যালেন্ট কাকে বলে বললে কি বলবা? প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোম জোড়কে কি বলে? বাইভ্যালেন্ট বলে। তাহলে প্রতিটি ক্রোমোজোম জোড়, তাহলে এটাও কি একটা বাইভ্যালেন্ট? আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেন্ট্রুয়াল। প্রাণী কোষে সেন্ট্রুয়ালের বিভক্তির সূচনা ঘটে কোথায়? জাইগোটিনে। এরপর আসো প্যাকাইটিন। প্যাকাইটিন মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপর্যায়। এই উপপর্যায়ে মিউসিস কোষ বিভাজনের সবকিছু ঘটে। কায়াজমা সৃষ্টি হয়, এটাই আসবে। বা কায়াজমা দেখা যায় কোথায়? প্যাকাইটিনে। কায়াজমার বহু বচন কি? কায়াজমাটা। এখানে কি হয়? টেট্রার সৃষ্টি হয়। টেট্রাটা কিভাবে সৃষ্টি হয়? এই যে ক্রোমোজোম গুলা জোড় বাঁধছিল না, এটা তো বাইভ্যালেন্ট ছিল, কিন্তু এই ক্রোমোজোম গুলো ভাগ হবে। ভাগ হয়ে এখানে আবার হয়ে যাবে, এখানে আবার হয়ে যাবে, এখানে একটা হয়ে যাবে, এখানে একটা হয়ে যাবে। আগে ছিল এটা বাইভ্যালেন্ট। এখন বাইভ্যালেন্টে কি হচ্ছে? দুইটা সেন্ট্রোমিয়ার থাকছে ঠিকই, কিন্তু চারটা করে ক্রোমাটিড তৈরি হচ্ছে। এটাই হচ্ছে কি? টেট্রা। এই অবস্থাটাকে কি বলে? টেট্রাড বলে। এখন যেই টেট্রাডটা তৈরি হয়েছে, এই টেট্রাডের মধ্যে এই যে এই ক্রোমোজোমটা আর এই ক্রোমোজোমটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড মানে দুইটা আলাদা ক্রোমোজোমের কথা বলছে, বা আলাদা সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমাটিডের কথা বলছে। এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড হচ্ছে কি? সিস্টার ক্রোমাটিড। ভিন্ন ক্রোমোজোমের বাইভ্যালেন্টের দুইটা আলাদা ক্রোমোজোমের একটা আরেকটার কি? নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? তাহলে এখানে কি সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড দেখা যায় কোথায়? প্যাকাটিন উপপর্যায়ে দেখা যায়। আর এই কায়াজমার আকৃতিটা কেমন? এক্স আকৃতি। কায়াজমা কিভাবে হয়? ধরো এটা একটা ক্রোমোজোম, এখানে দিলাম তো, এই যে এইখানে আর কি, এই যে এখানে এখানে দেখো এক্স আকৃতির মতো কায়াজমা তৈরি হয়েছে। এটা একটু বড় হবে, এটাও একটু বড় হবে। আর মাঝখানে একটা লুপ তৈরি হয়েছে, আর এই লুপের ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। আর যখন লম্বালম্বি ভাবে হবে, এটা হবে কি? 180 ডিগ্রি। এটা কি? 180 ডিগ্রি। আমি আঁকতে পারিনি ঠিকভাবে, কিন্তু এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? যে একটি মাত্র কায়াজমা থাকলে হবে কি? 180 ডিগ্রি। এখানে একটা মাত্র কায়াজমা না? একটা মাত্র। এখানে কয়টা? দুইটা কায়াজমা। দুইটা কায়াজমা থাকলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর একটা মাত্র কায়াজমা থাকলে কত ডিগ্রি? 180 ডিগ্রি হবে। কেন হবে? কারণ সেন্ট্রোমিয়ারকে সব থেকে বেশি বিকর্ষণ করে এই কারণে। বিকর্ষণ করলে এই সেন্ট্রোমিয়ারটা এদিকে সরে যাবে, এই সেন্ট্রোমিয়ারটা এদিকে সরে যাবে। সরে গেলে কি? এই ক্যাজমা এবং এই ক্যাজমাটা দুই ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গিয়ে তাদের মধ্যে কি? ক্রসিং ওভার ঘটবে এবং বৈশিষ্ট্যের বিনিময় ঘটবে। তাহলে বলো, ক্রসিং ওভার কোথায় দেখা যায়? প্যাকাইটিনে দেখা যায়। ডিপ্লোটিনের ত দিয়ে মনে রাখবা, টার্মিনালাইজেশন ঘটে ডিপ্লোটিন, মানে প্রান্তিকরণ। প্রান্তিকরণ ঘটে ডিপ্লোটিনে। এই প্রান্তিকরণটা কিভাবে ঘটে? এই যে বলো না, সেন্ট্রোমিয়ার এদিকে ছিটকে যায়, ছিটকে যায়, এই সেন্ট্রোমিয়ার ছিটকে যায়, ছিটকে যায়। যখন ছিটকে যায় তখন কি একটা এই প্রান্তে একটা এই প্রান্তে চলে যায়। এই প্রান্তিকরণটা কোথায় ঘটছে? ডিপ্লোটিনে ঘটছে। আমি এখানে যেই তথ্যগুলো দিলাম না, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, এগুলো সবগুলো কিন্তু ডিপ্লোটিনের কাহিনী। তো এখানে যে 90 ডিগ্রি হচ্ছে, এটা পুরোটা লুপ না? তো লুপ সৃষ্টি, লুপ সৃষ্টি হচ্ছে কোথায়? ডিপ্লোটিনে। কায়াজমাটার মধ্যবর্তী লুপ সৃষ্টি হয় কোন ধাপে? ডিপ্লোটিনে। আর ডায়াকাইনেসিসের ক্ষেত্রে দুইটা তথ্য মনে রাখবা। একটা হচ্ছে বাইভ্যালেন্ট গুলো কেন্দ্রস্থলে আসে। বাইভ্যালেন্টের মধ্যে যে টেট্রাড গুলো তৈরি হয়েছে,
সেই টেট্রাগুলো কি করছে, অংশ বিনিময় করার পর কেন্দ্রের দিকে চলে আসছে। আর এটা কি প্রোফেজের একদম শেষ ধাপ না? প্রোফেজের কিন্তু একদম শেষ ধাপ। তো প্রোফেজের শেষ ধাপে কি হয়েছিল, প্রোফেজ ধাপে আমরা কি দিয়েছিলাম, নিউক্লিয়ার অ্যানভেলপের অবলুপ্তি দিয়েছিলাম না, মানে শুরু হচ্ছিল। তো এখানে এটাই হবে, নিউক্লিয়ার অ্যানভেলপের অবলুপ্তি কোথায় হচ্ছে, ডায়াকাইনেসিস হচ্ছে। এই দুটো তথ্য মনে রাখবা। তারপর নিজেরা একটু ভালো করে পড়ে দেখবা যে কি কি বাকি আছে। আমি তো মূলত সাজেশন দিয়ে দিয়েছি যে কোনগুলো থাকবে। আর মেটাফেজ একের ক্ষেত্রে কি হবে, ক্রোমোজোম গুলা মোটা ও খাটো হবে। ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হবে কোথায়, মেটাফেজ এক ধাপে। তো দুইটা জিনিস শিখছো, একটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে লুপ, বুঝো, এখানে কনফিউজ হওয়া যাবে না। ক্রোমোজোমের মধ্যে লুপ হচ্ছে মেটাফেজ ধাপে। আর কায়াজমার মধ্যে লুপ, এখানে কায়াজমা না বলে দুটি বায়োভ্যালেন্টের মধ্যে লুপ সৃষ্টি হয় কোথায় এটাও কিন্তু বলতে পারে। তো দুটি বায়োভ্যালেন্টের মধ্যে লুপ সৃষ্টি হয় কোথায়, প্রোফেজ একে। আর ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয় কোথায়, মেটাফেজ একে। এরপর হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপ কি, ওই আগেরটাই, গতিগামী, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক আর কি টেলোসেন্ট্রিক, এই চারটা আকৃতি ধারণ করে। মিয়োসিসের টেলোফেজ এক করার দরকার নেই, ইন্টারকাইনেসিসটা একটু পড়বা। এখানে কি ইন্টারকাইনেসিস, মাইটোসিস কোষ বিভাজনের ইন্টারফেজে কি হয়, ডিএনএ প্রতিলিপিত হয়, তাই না? কিন্তু ইন্টারকাইনেসিসে ডিএনএ প্রতিলিপিত হয় না। ইন্টারকাইনেসিসে ডিএনএ প্রতিলিপিত হয় না, কারণ ডিএনএ প্রতিলিপনটা কোথায় হয়ে যায়, প্রোফেজ এক শুরু হওয়ার আগে কি সেটা সংগঠিত হয়ে যায়। আর এই ইন্টারকাইনেসিসটা কি, মিওসিস এক আর মিওসিস দুই এর মাঝবর্তী সময়টা। তো ডিএনএ যেহেতু আগে হয়ে গেছে, এটা প্রোফেজ একই দেখা যায় নাই, দৃষ্টিগোচর হয় নাই, সেটা ইন্টারকাইনেসিসে কিভাবে হবে? এখানে কি ডিএনএ প্রতিলিপিত হয় না। এই একটা তথ্যটাই মনে রাখবেন, ইন্টারকাইনেসিসে ডিএনএ প্রতিলিপিত হয় না, হয় কোথায়, ইন্টারফেসে হয়। সেটা কি আমাদের তথ্যের কোনো প্রকার উল্টাপাল্টা হচ্ছে কি, একদমই না। কারণ কোষচক্রের মধ্যে এম ফেজ শুরু হওয়ার আগেই তো এস ফেজের মধ্যে কি হয়ে যায়, ডিএনএ প্রতিলিপিত হয়ে যায়, ইন্টারফেজের মধ্যে হয়ে যাচ্ছে, আগেই হয়ে যাচ্ছে। তো মিয়োসিস কোষ বিভাজনে কি সেটা হচ্ছে, কখন হচ্ছে, প্রোফেজ এক শুরু হওয়ার আগে হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারকাইনেসিস নামটা ইন্টারফেজের মতো শোনা গেলেও সেখানে কি ডিএনএ প্রতিলিপিত হবে না। ক্লিয়ার? ওকে। এরপর মিয়োসিস দুই। মিয়োসিস দুই কোষ বিভাজন কি করবা, মিয়োসিস কোষ বিভাজন দুইয়ের মধ্যে সব থেকে কম তথ্য, এটা তোমার করার কোনো দরকারই নেই। শুধুমাত্র একটা তথ্য মাথায় রাখবা, যা মিয়োসিস একে পড়ছে মিয়োসিস দুই তাই আছে। তারপরে তুমি একটু রিডিং করে নিবা। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা হচ্ছে মিয়োসিস দুইকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। কি বলা হয়, সমীকরণিক কোষ বিভাজন। আর রাসায়নিক বিভাজন কাকে বলা হয়, মিয়োসিস এক কে বলা হয়। এখন ক্রসিং ওভার আবার, তো ক্রসিং ওভার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেই ফেলছি। তুমি জাস্ট ক্রসিং ওভারের যে গুরুত্বটা, তাৎপর্যটা, সেটা একটু ভালো করে পড়বা। তো ক্রসিং ওভারে আমরা যে জিনিসটা করি নাই সেটা হচ্ছে একটা বাইভ্যালেন্টের যে ক্রোমোজোম গুলা, সেগুলো যে অন্য একটা ক্রোমোজোমের সাথে একটা একটার সাথে যে যুক্ত হচ্ছে, একটা একটার সাথে যুক্ত হচ্ছে, এই যুক্ত হয়ে যে কায়াজমা তৈরি করছে, এই কায়াজমাটা কিভাবে তৈরি হচ্ছে, মানে এই যুক্তটা হচ্ছে কিভাবে, এই যুক্ত হওয়ার যে মডেলটা, মানে যে এনজাইমটা, সেটা হচ্ছে লাইগেজ। লাইগেজ মানে কি, লাগাও। তাহলে এই যে লাইগেজ এনজাইমের মাধ্যমে এরা জোড়া লাগছে, এদের জোড়াটা লাগছে। আর ক্রসিং ওভার কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, জেনেটিক ম্যাপিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমি এখন পর্যন্ত তোমাদেরকে যা পড়াইছি, এই সবগুলো তোমরা একটু ভালো করে পড়ো, কিছু বাদ দিবে না। যতগুলো কঠিন টপিক ছিল সেই কঠিন টপিক গুলো আমি শেষ করার চেষ্টা করছি। অনেকদিন পরে আমি বায়োলজি ক্লাস করাচ্ছি, প্রায় 2 বছর পরে। কতদিন পর, 2 বছর পরে আমি বায়োলজি ক্লাস করাচ্ছি। তোমরা আমাদের চ্যানেল দেখলেই বুঝতে পারবা লাস্ট ক্লাস কবে আপলোড করা হয়েছে। এরপরে কিন্তু আমি কখনো বায়োলজির উপর ক্লাস নেই নাই। এতদিন পর ফুল ব্যাচ চালু করার কারণে আমাকে ক্লাস নিতে হচ্ছে। সেজন্য আমি আমার থেকে যথাযথ চেষ্টা করেছি সবগুলো টপিক কভার করার, কভার করে তোমাদেরকে বোঝানোর। এরপরও তোমাদের তো নিজস্ব একটা দায়িত্ব আছে, সেই নিজস্ব দায়িত্ব দিয়ে এই কনসেপ্ট গুলা আবারও রিভিশন করো। মাইটোসিস মিয়োসিসের মধ্যে পার্থক্য, ক্রসিং ওভারের গুরুত্ব, তাৎপর্য, ক্রোমোজোম ও জিনের আচরণগত যে মিল, এই টপিক গুলো পড়বা। আর আমি এতক্ষণ যা পড়াইছি সেই টপিক গুলো তো পড়বাই। ঠিক আছে? এখন আসো, পুরো ক্লাস করার পর তুমি যখন বইটা খুলে পড়বা, তখন প্লাস এখন যে কন্টেন্ট গুলো তৈরি হয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করবো। প্রথমত জননকোষ এবং জননাঙ্গ সৃষ্টি। জননকোষ সৃষ্টি যখন বলবে, তখন তৈরি জননকোষ সৃষ্টি কে করবে, মিয়োসিস পরিবাধন। আর জননাঙ্গ সৃষ্টি যেটা বলবে সেটা হচ্ছে কে, মাইটোসিস কোষ বিভাজন। জননকোষ সৃষ্টি মিয়োসিস কোষ বিভাজন, জননাঙ্গ সৃষ্টি কে করছে, মাইটোসিস কোষ বিভাজন। জননকোষের মধ্যে কি মিয়োসিস কোষ বিভাজন ঘটবে, কখনোই না। তাহলে জননকোষের বৃদ্ধি যখন ঘটবে, যখন বলে জননকোষের বৃদ্ধি করে, তখন তো আর মিয়োসিস কোষ বিভাজন হবে না। জননকোষটা সৃষ্টি করছে মিয়োসিস কোষ বিভাজন, কিন্তু বৃদ্ধি করছে কে, মাইটোসিস কোষ বিভাজন। এরপর ক্রোমোজোম সংখ্যা ধ্রুব আর সমতা। সমতা মানে কি, সমগুণ সম্পন্ন, এটা কি করবে, মাইটোসিস। আর ধ্রুব রাখবে, ধ্রুব মানে কি, একটা থেকে চারটা, চারটা থেকে এর কম হবে না। তাহলে এই ধ্রুবটা মানে, ধ্রুব মানে কি, কনস্ট্যান্ট ভ্যালু, একটাই আসবে, সেম ভ্যালুটা আসবে। এটা করবে কে,
মিওসিস কোষ বিভাজন কে করছে? মিওসিস কোষ বিভাজন। কনফিউশন ক্লিয়ার? করে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে কে? প্রজাতির স্বকীয়তা ঠিক রাখে। প্রজাতির স্বকীয়তা যে কথাটা বলছে সেটা যেহেতু বোঝাই যাচ্ছে, আমাদের যদি মিওসিস বিভাজন না করতো তাহলে আমরা একই রকম দেখতে হতো। মিওসিস কোষ বিভাজনটা কি করে? বৈচিত্র্য সৃষ্টি করে না? সে বৈচিত্র্য সৃষ্টি করছে কিভাবে? ক্রসিং ওভারের মাধ্যমে। এই বৈচিত্র্যটা সৃষ্টি করছে দেখে আমার বাবার সাথে আমার মিল একটু, আমার দাদার সাথে আমার বাবার মিল আরেকটু, একটু অমিল আছে। না থাকলে তো বৈচিত্র্যটা সৃষ্টি হতো না। এটা না হলে তো আমরা চিনতে পারতাম না। তা এই স্বকীয়তার রক্ষা কে করছে? মিওসিস। আর নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা কি করছে? সমগুণ সম্পূর্ণ দুইটা অপত্য কোষ, দুইটা অপত্য কোষে দুইটা নিউক্লিয়াস থাকবে, তাহলে গুণ তো সেমই থাকবে, তাহলে ভারসাম্য ঠিক থাকছে। এটা কি করছে? মাইটোসিস। এরপর হচ্ছে বংশবৃদ্ধি। এটা নিয়ে কনফিউশন বেশি হয়, কারণ বংশবৃদ্ধিটা মিওসিসও করে, মাইটোসিসও করে। তখন কোনটা? মিওসিস হবে যৌন জনরক্ষণ জীবের ক্ষেত্রে, আর মাইটোসিস হবে এককোষী জীবের ক্ষেত্রে। কারণ যৌন জনরক্ষণ জীবে যদি মিওসিস পরিবর্তন না ঘটে তাহলে বংশবৃদ্ধি অসম্ভব। ক্রোমোজোমগুলি ক্রমাগত খাটো ও মোটা হয়। ক্রোমোজোমগুলি সবচেয়ে খাটো, সবচেয়ে মোটা। ক্রমাগতের জায়গায় যদি সবচেয়ে, ক্রমাগতের জায়গায় সবচেয়ে লেখা থাকলে হতো কি? মেটাফেজ। ক্রমাগত শব্দটা থাকলে সেটা হয়ে যাবে কি? প্রোফেস। স্পিন্ডল তন্তু সৃষ্টি, স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে কোথায়? স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে হচ্ছে প্রো মেটাফেজে। কোথায়? প্রো মেটাফেজে। কারণ তখন আবির্ভাব ঘটে বলে সেখানে ট্রাকশন ফাইবার কি করে? সেন্ট্রোমিয়ারকে স্পিন্ডল যন্ত্রের সাথে জোড়া লাগিয়ে দেয়। আর স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় কোথায়? প্রোফেজ দ্বারা। এই কনফিউশন গুলা একদম ছোটস্থ মুখস্থ খাতার মধ্যে লিখে ফেলো, লিখে মুখস্থ করে ফেলো, যে কনফিউশন গুলো যাতে না হয়। নিউক্লিয়ার এনভেলপের অবলুপ্তি। অবলুপ্তি মানে কি? আছে এবং বিলুপ্তি হচ্ছে। তাহলে অবলুপ্তি ঘটবে কোথায়? আছে এবং অবলুপ্তি ঘটছে কোন পর্যায়ে হবে? প্রোফেজে। আর প্রোমেটাফেজে কি হয়? বিলুপ্ত হয়। আর সম্পূর্ণ বিলুপ্ত হয় কোথায়? সম্পূর্ণ মেটাতে। নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, ঘটে কোন পর্যায়ে? এই যেটা নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে কোন পর্যায়ে? এটা কোথায়? হয় প্রোমেটাফেজ হবে, নয় মেটাফেজ হবে। সম্পূর্ণ বললে মেটাফেজ, আর যদি মেটাফেজ অপশন না থাকে তাহলে প্রোমেটাফেজ। ওকে। কোন পর্যায়ে ক্রোমোজোম ভেঙে দুটি ক্রোমাটিড তৈরি করে? দেখো, ক্রোমোজোম ভেঙে দুইটা ক্রোমাটিড তৈরি করে বলতেছে। ক্রোমোজোম ভেঙে দুইটা ক্রোমাটিড, এই যে একটা ক্রোমোজোম ছিল, এখন ভেঙে দুইটা ক্রোমাটিড তৈরি করছে, এই যে দুইটা দুইটা ক্রোমাটিড তৈরি করছে। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। ক্রোমোজোম গুলো কোথায় দৃষ্টিগোচর হয়? প্রোফেজে। দেখবা লেখা আছে অবলম্বী ভাবে দুভাগে বিভক্ত হয়ে, যাকে ক্রোমাটিড বলে। হ্যাঁ, এরকম কিছু একটা লেখা আছে। আরেকটা কি? এই যে কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়? প্রতিটা ক্রোমাটিড তার মানে কি? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গিয়ে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কোন পর্যায়ে? অবশ্যই অ্যানাফেজ। কারণ একমাত্র অ্যানাফেজ পর্যায়ে কি হয়? তারা প্রত্যেকটা ক্রোমাটিড আলাদাভাবে ভাগ হয়ে যায়। এই ছিল এই অধ্যায়ের সকল কনফিউশন গুলা। আশা করি ক্লিয়ার হয়েছে। এর পরবর্তীতে আর কোনো প্রকার সমস্যা হবে না, ইনশাল্লাহ। এখন আমরা বাংলা টপিক নিয়ে আলোচনা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্টের প্রশ্ন থাকে কয়টা? মাত্র 4টা। এর মধ্যে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন থাকে 2টা, ধরে নাও 2টা থেকে 3টা থাকবে। বেশি থাকে বাংলা দ্বিতীয়। বাংলা প্রথম পত্রতে খুব একটা প্রশ্ন থাকে না। এখানে সর্বোচ্চ 2টা থাকবে, কম হলে একটা থাকবে। ইভেন 2020-21-এ, 2020-21-এ যখন 3টা প্রশ্ন ছিল, ডি ইউনিটের কোনো শিফটেই বাংলা প্রথম পত্র থেকে একটা প্রশ্ন করা হয় নাই। সবগুলা বাংলা দ্বিতীয় প্রশ্ন ছিল। তো বাংলা প্রথম পত্র নিয়ে এত প্যারা খেলে হবে না। যা পড়াবো, যতটুকু পড়াবো ততটুকুই করবা। এর বাইরে আসলে আল্লাহর আশায় ছেড়ে দিলাম, তাকানোর কোনো দরকার নেই। ঠিক আছে? তো বাংলা প্রথম পত্র কি পড়তে হবে? কবি পরিচিতি পড়তে হবে। কবি পরিচিতি কোনগুলো পড়বা? বইয়ের গুলা নাকি বইয়ের বাইরের গুলা? বইয়ের গুলাই পড়বা। কি কি পড়বা? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুফিয়া কামাল, শামসুর রহমান, সিকান্দার আবু জাফর। এখানে যে কয়েকটা কবি পরিচিতি লিখছি না, এই কবি পরিচিতি গুলাই পড়বা। ফুল সিলেবাস থেকে যদি পড়তে চাও তাহলে মাইকেল মধুসূদন দত্ত পড়বা। আর পড়া দরকার নেই। ওকে। এখন তোমরা বুঝলা যে কবি পরিচিতি এগুলো পড়তে হবে। যে এই কবি পরিচিতি গুলার আসলে কি কি পড়বা, কি কি তথ্য তোমরা পড়বা? সব কি পড়বা? না, সব পড়া দরকার নেই। জন্ম, মৃত্যু, স্থান সহ পড়বা। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, সুফিয়া কামাল, এদের ক্ষেত্রে জন্ম মৃত্যুর সালটাও মুখস্থ করবা। পিতৃনিবাস, স্থান, গ্রাম, যদি তাদের পিতৃনিবাস থাকে সেটা পড়বা। স্থান দেওয়া থাকলে স্থান পড়বা, গ্রাম দেওয়া থাকলে গ্রাম পড়বা। সব পড়বা, বাদ নাই এগুলা। কাব্যগ্রন্থ, সকল গ্রন্থ। সকল গ্রন্থ বলতে বলতে কি? উপন্যাস, নাটক, কবিতা, এগুলা। আর রচিত যা আছে সবকিছু পড়বা। তোমার বইয়ের মধ্যে যা আছে তা। বইয়ের বাইরে পড়ার কোনো দরকার নেই। বইয়ের বাইরে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সেগুলো আমি জাস্ট তোমাদের রিভিউ নোটে দিয়ে দেবো। ওকে। পেশা, কে কোন পেশায় আছে, কে সাংবাদিকতা করেছে, কে শিক্ষকতা করেছে, কে চিত্রশিল্পী ছিল, এগুলা। তাদের শিক্ষা, কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, কোন পর্যন্ত ডিগ্রি অর্জন করেছে, বা কখন পড়াশোনা ছেড়ে দিয়েছে, এসবগুলা।
স্কুল কলেজ, কোন স্কুল কোন কলেজ কোন বিশ্ববিদ্যালয় এগুলো পড়বা। আর সম্পাদিত পত্রিকাগুলো পড়বা। এই কয়েকটা টপিক একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবা কবি পরিচিতি থেকে। আর কিছু পড়া থাকে না, আর কিছু নাই অবশ্য। পাঠ পরিচিতি থেকে কি পড়বা? গদ্য বলো পদ্য বলো, কবিতার লাইন গদ্যের লাইন পড়বা না পড়বা না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ার দরকার নেই। কি পড়বা? মাসি পিসি গদ্যটা কোন পত্রিকা থেকে সংকলিত? মাসি পিসি প দিয়ে মনে রাখবো পূর্বাশা। পূর্বাশা পত্রিকা থেকে সংকলিত হয়েছে, মানে পূর্বাশা পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছে। এটা যেহেতু একটা গল্প, তার মানে এটা কোন একটা গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন গল্পগ্রন্থ? মাসি পিসির মধ্যে কি হয়, কলেরা আক্রান্ত হয়ে তার পরিবারের সবাই মারা যায়। তখন তারা তাদের বাস্তি ভাগ্নিকে নিয়ে কি করে, সংসার করে। তারা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়। তাহলে কি, তারা একটা পরিস্থিতি শিকার হয়। তাহলে কি, পরিস্থিতি গল্প গ্রন্থ থেকে মাসি পিসি কবিতাটা সংকলিত হয়। এতটুকু পড়লেই হবে, মাসি পিসি থেকে আর কিছু পড়তে হবে না। বিলাসী গদ্যটা কোথা থেকে সংকলিত হয়? বিলাসীর ব দিয়ে মনে রাখবা ভারতী। ভারতী পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়। কোন সংখ্যায়? আবারও ব দিয়ে মনে রাখবা বৈশাখ সংখ্যায়। বৈশাখ সংখ্যায়। আর এদিক দিয়ে পূর্বাশা পত্রিকায় মাসি পিসিটা হয় চৈত্র সংখ্যায়। অপরিচিতাটা কোন পত্রিকায়? অপরিচিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প, যেটা সবুজ পত্রিকার কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এটা প্রথমে সংকলিত হয়েছিল কোথায়? প্রথমে গল্প সপ্তক, তারপর গল্প গুচ্ছে। এতটুকু মনে রাখলেই হবে। এখানে আরেকটু মনে রাখবো, সেটা হচ্ছে তৃতীয় খণ্ড। কত খণ্ডে? গল্প গুচ্ছের তৃতীয় খণ্ড থেকে সংকলিত হয়েছে। এরপর আমার পথ, এটা একটা প্রবন্ধ। এটা কি? প্রবন্ধ। কোন প্রবন্ধ থেকে সংকলিত হয়েছে? রুদ্রমঙ্গল। কার? কাজী নজরুল ইসলাম। রুদ্র মঙ্গল থেকে সংকলিত। মানব কল্যাণ এবং রেইনকোট, এই দুইটার ক্ষেত্রেও যে কোনটা কোন প্রবন্ধ থেকে, কোনটা কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে বা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটা তোমরা একটু নিজেরা পড়ে নেবা। সবকিছু যদি পড়াই দিতে তাহলে লাভ কি? এবার আসে সোনার তরী। সোনার তরী এটা একটা নাম কবিতা। কি কবিতা? নাম কবিতা। কেন নাম কবিতা? কারণ সোনার তরী কাব্যগ্রন্থ থেকে এটা সংকলিত হয়েছে। লিখছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। লিখছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু কবিতার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ছন্দ। কোন ছন্দে কোনটা রচিত? সোনার তরী কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। কিভাবে জানলাম? আমি ফেনু, হইল সবিতা। এই ওই দিয়ে হচ্ছে ঐকতান, তারপর লোক লোকান্তর। এই দুটো স দিয়ে হচ্ছে সেই অস্ত্র। বি দিয়ে হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তা দিয়ে হচ্ছে তাহারি পরমার। তাহারি পরমার কোনটা? এটা। এগুলো হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে? অক্ষরবৃত্ত। আর আমি ফেনের মধ্যে আছে আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969, আর নুরুল দিনের কথা। এগুলো হচ্ছে গদ্য ছন্দ। তাহলে ফেব্রুয়ারি 1969 কি? গদ্য ছন্দে রচিত। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি, এটাও কি? গদ্য ছন্দ। আর এর বাইরে যা আছে সব হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তা 18 বছর বয়স মাত্রাবৃত্তি। বিদ্রোহী মাত্রাবৃত্ত। প্রতিদান মাত্রাবৃত্ত। প্রতিদান লিখছেন জসিমউদ্দিন, বিদ্রোহী লিখছেন কে? কাজী নজরুল ইসলাম। এই সবগুলোর কবির পরিচিতি, কবির নাম গুলো মনে রাখতে হবে। বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলতো? অগ্নিবীণা। আর এটা সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কোথায়? বিজলি। বাকিগুলো তোমরা তোমাদের বই থেকে পড়ে নেবে। আর যদি বই থেকে পড়তে কষ্ট হয়, তাহলে বাংলার উপর আমার চ্যানেলে অনেকগুলো ক্লাস আছে, সেই ক্লাসগুলো করে নাও। এখন আমরা বিগত সালের কিছু প্রশ্ন দেখবো, 5টা প্রশ্ন দেখবো। কারণ এরপরে তো পরীক্ষাই দিবা, সবকিছু তো ক্লাসের মধ্যে হবে না। ক্লাস তো তোমাদেরকে শেখাবে, তারপর নিজে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে পরীক্ষা। বলছে কি, কোনটার মূলে ক্রোমোজোম সংখ্যা 16টা। এখানে আমি যে 5টা প্রশ্ন সমাধান করবো, তার মধ্যে 3টা প্রশ্ন হচ্ছে আমি নিজে বানাই দিছি, যেই সালের প্রশ্নগুলো আসছে সেইটার উপর ভিত্তি করে। এখানে আসছিল হচ্ছে অন্য একটা ক্রোমোজোম সংখ্যা, কিন্তু আমি নিয়ে আসছি এখানে মূলে ক্রোমোজোম সংখ্যা, যেহেতু এই অধ্যায়ের সাথে রিলেটেড আছে। এই অধ্যায়ের মধ্যে কোথাও ক্রোমোজোম সংখ্যা উল্লেখ আছে? ইউনিট ক্রোমোজোমের কথা উল্লেখ আছে। আর অধ্যায়ের শেষে দেখবা 16টা ক্রোমোজোমের কথা উল্লেখ আছে। সেটা কিসের? পেঁয়াজের মূলে। এখন তোমাকে যদি এখানে মূলটা না দিত তোমার বইয়ের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে অধ্যায়ের মধ্যে মূল দেওয়া আছে, কিন্তু প্রশ্নের মধ্যে বললো কোনটি ক্রোমোজোম সংখ্যা 16টা, তখন কি তুমি কনফিউজ হয়ে যাবা? তুমি কি ভুলে যাবা? পেঁয়াজের মূলে 16টা ক্রোমোজোম যে কথা, পেঁয়াজের ক্রোমোজোম একই কথা। তামাকের ক্রোমোজোম সংখ্যা কয়টা? 28টা। কয়টা? 28টা। মূলার ক্রোমোজোম সংখ্যা কয়টা? মূলার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 18টা। আর গোলাপের ক্রোমোজোম সংখ্যা কয়টা? 48টা। এই কয়েকটা ক্রোমোজোম ছোটস্থ মুখস্থ করে ফেলবা। আর যত ক্রোমোজোম সংখ্যা তোমার বইয়ের মধ্যে আছে সেগুলো করবা, বিভিন্ন অধ্যায়ের মধ্যে থাকে, তাই না? নিজের কোনটি মাসি পিসি গদ্য লেখকের লিখিত রচনা নয়, বলেছিলাম না? প্রত্যেকটা কবির কবি পরিচিতি, গ্রন্থ, রচনা, তাদের রচনা যা যা আছে সবকিছু মতো করতে হবে। তো এটা কি, কোন কবির কথা বলেছে? ডিরেক্টলি কিন্তু বলা নাই। বলছে মাসি পিসি গদ্যের লেখকের। যদি লেখকের নাম না জানো তাহলে উত্তর করতে পারবা? পারবা না। তাহলে লেখকের নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের লিখিত রচনা নয় কোনটা? কোনটা? পথের পাঁচালী। কারণ পথের পাঁচালী তোমরা ছোটবেলায় পড়ে আসছো, ক্লাস 9-10। আম আঁটি বেপু গল্প পড়ছো? আম আঁটি বেপু, যেখানে দুর্গা আর দুর্গার ভাইয়ের নামটা আমার মনে মনে আসছে না। তো দুর্গা আর দুর্গার ভাইকে নিয়ে বলা আছে, সেটা লিখেছিল কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর এই আম আঁটির বেপু গল্পটাই পথের পাঁচালী উপন্যাস থেকে সংঘটিত হয়েছে।
তাহলে পথের পাঁচালী উপন্যাস কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এরপর পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, প্রাগৈতিহাসিক, এই সবগুলো কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে উত্তর কি, সঠিক উত্তর কোনটা হবে? এটা হবে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি? পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি নোবেল উপন্যাস। পুতুল নাচের ইতিকথা এটাও মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা নোবেল। কিন্তু প্রাগৈতিহাসিক দেখতে মনে হচ্ছে অনেক বড় কিছু একটা, কিন্তু আসলে এটা অনেক বড় কিছু না, এটা হচ্ছে একটা ছোট গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। এভাবে কিন্তু তোমাকে প্রত্যেকটা এমসিকিউ পড়তে হবে, শুধুমাত্র উত্তর পড়লা। এই যে এখানে আছে মিওসিসের বাইভ্যালেন্টের ক্রোমোজোম সৃষ্টি শুরু হয় কোন উপপর্যায়ে? বললা জাইগোটিনে হয়, এটুকু বললা হয়ে গেল। বাকিগুলা কেন হয় না সেগুলো তোমাকে পড়তে হবে আগে, যেগুলো পড়ে আসতাম, তাই না? এখানে প্রশ্ন বলেছে কি, মিওসিসে বাইভ্যালেন্ট ক্রোমোজোম সৃষ্টি শুরু হয় কোন উপপর্যায়ে? বাইভ্যালেন্ট ক্রোমোজোম কোনটা? এটা মানে ক্রোমোজোম গুলা জোড়ায় জোড়ায় অবস্থান করে। এরপর এখানে একটা ক্রোমোজোম ভেঙে টেট্রাড গঠন করে। তাহলে এটার সূচনা ঘটে কোথায়? জাইগোটিন উপপর্যায়ে। কোথায়? জাইগোটিন উপপর্যায়ে। তারপর প্যাকেটিনে কি হয়? প্যাকেটিনের কায়াজমা দেখা যায়, ক্রসিং ওভার ঘটে, ডিপ্রোটিনে টার্মিনালাইজেশন ঘটে। লেপ্টোটিনে কি হয়? লেপ্টোটিনে বুকে দেখা যায়, বহুক্রোমোমিয়ার দেখা যায়। এই যে কথাগুলো বলছেন, এগুলো কি তোমার পড়তে হবে, না পড়লে মনে থাকবে। এইভাবে পড়ে পড়ে তোমাকে এমসিকিউ শিখতে হবে। তোমরা কি করো, প্রশ্নটা পড়ো, সঠিক উত্তরটা পড়ো, শেষ। বাকিগুলো কেন হয় না সেটা তুমি জানো, সেটাও জানতে হবে। কারণ অপশন সেম থাকতে পারে, ক খ গ যেভাবে আছে এভাবেই থাকতে পারে, কিন্তু এই জায়গার মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। তখন তুমি বাবা এটা তো আমি পড়ে আসছি, জাইগোটিন লিখে ফেলি, কিন্তু প্রশ্ন মধ্যে ভুল করছে, প্রশ্ন মধ্যে চেঞ্জ করে দিচ্ছে, সেটা তোমার আর খেয়াল হবে না। ক্লিয়ার? এভাবে পড়ো। আমার ছাত্র, আমার ক্লাস করতে তো, তার মানে এভাবে তোমাকে পড়তে হবে, তাহলে পারবা না। এরপর নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটা শুরু হয় মাইটোসিসের কোন ধাপে? বলছে কি মাইটোসিসের কোন ধাপে? কোন ধাপে বিলুপ্তি হওয়া শুরু হয় বলছে? বিলুপ্তি ঘটা শুরু করে, মানে অবলুপ্তি ঘটার কথা বলছে। কোথায় হবে এটা? প্রোফেসর। শুরু হচ্ছে, এখন হয় নাই। সম্পূর্ণ বিলুপ্তি হয় কোথায়? সম্পূর্ণ হয় এখানে। আর আবির্ভাব ঘটে কোথায়? এখানে। বারবার পড়বা, বারবার পড়বা। তাহারই পরে মনে কবিতাটি কোন ছন্দে রচিত? কিছুক্ষণ আগে বললাম, হইল সবিতা আমি ফেন। হইল সবিতা মানে ওই হলো সবিতা আমি ফেন। তাহলে ওই হলো সবিতার মধ্যে কি তা আছে? আছে। ওইটা কি ছিল আমাদের? গদ্য ছন্দ। তাহলে এটা কি? গদ্য ছন্দে রচিত। তাহলে মাত্রাবৃত ছন্দে রচিত কোন কবিতা? 18 বছর বয়স। অক্ষরবিত ছন্দের কোন কবিতা? ওই কথা। এভাবে কি পড়তে হবে, শিখতে হবে। পড়ার নিয়মটাই হচ্ছে এটা। প্রথমে মেইন বই পড়বা, কনসেপ্ট ক্লিয়ার করবা, তারপরে বিগত সালের প্রশ্ন সমাধান করবা। প্রশ্ন সমাধান করা জাস্ট প্রশ্ন পড়ে উত্তর করলে হবে না, বাকি উত্তরগুলো কেন হয় না সেটাও তোমাকে জানতে হবে, সেটা তোমাকে পড়তে হবে। সেটা কিভাবে পড়তে পারবা? শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করলে। মনে করতে পারবা, ইস আমি অকৃত না কি জন্য পড়ছিলাম, অকৃত না কিভাবে পড়ছিলাম, বাইবেলেন্ট না কোথায় পড়ছিলাম, বাইবেলেন্টের ক্ষেত্রে টেট্রাড না কোথায় গঠন হবে। এভাবে নিজে নিজে প্রশ্ন করে করে কি করতে হবে? শিখতে হবে, মুখস্থ করতে হবে। এভাবে প্রস্তুতি নিয়ে তারপর তোমাকে পরীক্ষা দিতে হবে। আর আমাদের এই ব্যাচটাতে আমরা এভাবেই আগামী 3 মাস কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো আজকে যে ক্লাসটা নিয়েছি, সেই ক্লাসের পরীক্ষা 1 তারিখ হওয়ার কথা ছিল, বাট ক্লাসটা আমি দেরিতে আপলোড করেছি এবং ভর্তি কার্যক্রম শুরু করিনি। ইউটিউবের মধ্যে আমরা কোনো কোর্সের অ্যাডও দিই নাই, সেই জন্য আমরা ভর্তি প্রক্রিয়াটা পিছিয়ে নিছি। তবে যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও তারা অবশ্যই আমাদের কোর্সে এনরোল করবা। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর যেহেতু ভর্তি কার্যক্রমটা আমরা পিছিয়েছি, সেহেতু আমাদের এক্সাম ডেটটাও পিছানো হয়েছে। এক্সাম আগামী 5 তারিখ থেকে শুরু হবে এই কোর্সের এক্সাম। ওকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষা অবশ্যই নির্বাচনের পরেই হবে, এটা শিওর থাকো। কারণ গত বছর অনেক পরে পরীক্ষা হয়েছে। পরীক্ষার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তারপর বিইউপির পরীক্ষা, এরপর হচ্ছে মেডিকেল পরীক্ষা। এই পরীক্ষাগুলো হতে পারে জানুয়ারির দিকে, ফেব্রুয়ারির আগে হয়ে যেতে পারে। কারণ বিইউপি পরীক্ষাটা এমনিতেই নর্মালি সব পরীক্ষার আগেই হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি রিটার্ন আছে 1 মাস সময় লাগে রেজাল্ট দিতে, এটাও জানুয়ারিতে হয়ে যেতে পারে। আর মেডিকেল পরীক্ষাটাও হয়ে যেতে পারে জানুয়ারি থেকে। আর বাকি সব পরীক্ষা, সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ধরে নাও নির্বাচনের পরে হয়। তারপরও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোস্টটা জানুয়ারি পর্যন্ত রাখবো, এর বেশি রাখবো। তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। এতক্ষণ পাঠিয়ে দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করার জন্য ধন্যবাদ। এখন তোমাদের কাজ হচ্ছে এই ক্লাসের সাইটটা কালেক্ট করে নিজে নিজে বাসায় পড়া, বইগুলো দাগানো, যাতে পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় কোনো প্রকার সমস্যা না হয়। আর যদি কোনো প্রকার কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাবে, অথবা যারা আমাদের ব্যাচে ভর্তি হয়েছে ইতিমধ্যেই, তাদের তো মেন্টর সাপোর্টই আছে, তারা সরাসরি মেন্টরকে মেসেজ দিবে, মেসেজ দিয়ে তোমার যে কনফিউশন গুলো সেগুলো দূর করে দিবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। কেউ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।